হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের রাজেশ দা। আমি তোমাদের আজকে ক্লাস 12-এ সেমিস্টার 3 এর একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং খুবই একটা সহজ চ্যাপ্টার বলতে গেলে, মানে যারা ছোট বাচ্চারা যারা যোগ বিয়োগ জানে তারাও কিন্তু এই চ্যাপ্টারটি করতে পারবে। শুধুমাত্র যোগ বিয়োগেরই খেলা এখানে। তো সেই চ্যাপ্টারটা কি না, সেই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স, ক্লাস 12-এ সেমিস্টার 3 এর খুবই সহজ একটা চ্যাপ্টার যেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স। এবং সেই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আমি আজকে লেকচার 1 অর্থাৎ ম্যাট্রিক্স চ্যাপ্টারের পার্ট 1 করাবো। এবং এই চ্যাপ্টারে আমি টোটাল 4টে মতো লেকচার নেব। তো তার মধ্যে থিওরি পার্ট দুটো থাকবে, দুটো লেকচারে থিওরি পার্ট কভার করব। এবং ম্যাট্রিক্স চ্যাপ্টারে তোমাদের যে টোটাল থিওরিটা রয়েছে তার মধ্যে যে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্সের ডেফিনেশন, তারপর ম্যাট্রিক্সের অর্ডার, সাম ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিক্স, আর হচ্ছে গিয়ে অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের যে বীজগণিত, যেটা মানে যেখানে আমরা যোগ বিয়োগ এইসব জিনিস দেখবো ম্যাট্রিক্সের। তো এই টোটাল হচ্ছে গিয়ে তোমাদের থিওরি। আর এক্সট্রা কিছু ডেফিনেশন আমাদের জানতে হবে। তো এই থিওরিগুলোর মধ্যে আজকে আমি তোমাদের চেষ্টা করব অর্ধেক থিওরি কভার করে দেওয়ার। এবং আজকের ক্লাসে কি কি থাকছে সেটা তোমরা পুরো ক্লাসটা দেখো। ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকের ক্লাসে আমি কোনো ডিপিপি দিচ্ছি না, তোমাদের এখানে যা করাবো সেই ক্লাস নোটস তোমরা ফলো করবে। এবং ক্লাস নোটের পর আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, সেই হোমওয়ার্কটা তোমরা করবে এবং করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশানে গিয়ে তোমরা সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবে। এবং সেই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হলেই তোমরা সেখানে হোমওয়ার্কগুলো করে পাঠাতে পারবে এবং আমরা সেখানে আছি। এবং আমি তোমাদের সেই সলিউশনগুলো দেখে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাকে পার্সোনালি গাইড করব। তো শুরু বেশি না বকে চলো শুরু করি আজকের ক্লাস। শুরু করছি আজকের চ্যাপ্টারটা কি না হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স, ক্লাস 12 সেমিস্টার 3, ম্যাট্রিক্স চ্যাপ্টার। তো ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের কিছু ডাউট আমাকে ক্লিয়ার করে দিতে হবে। তো তোমরা বলবে স্যার চ্যাপ্টারই তো শুরু করলেন না, ডাউট এলো কোথা থেকে? ডাউটটা হচ্ছে গিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে ডাউট না, চ্যাপ্টারের নামটা নিয়ে ডাউট। তো কি হবে ডাউটটা সেটা আমি তোমাদের আগে বুঝাই, তারপরে ডাউটটা আমি ক্লিয়ার করব। না, চ্যাপ্টারে তোমরা দেখে থাকবে চ্যাপ্টারে যে হেডিংটা রয়েছে মানে চ্যাপ্টারের যে নামটা সেখানে রয়েছে ম্যাট্রাইসেস অর্থাৎ কি স্পেলিংটা হচ্ছে MATRICES, ম্যাট্রিসেস। বাট আমরা চ্যাপ্টারের ভিতরে যত ঢুকবো তত আমরা কিন্তু ম্যাট্রিসেস কথাটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ম্যাট্রিক্স অর্থাৎ MATRIX, ম্যাট্রিক্স কথাটা ব্যবহার করব। এখন তোমাদের মনে ডাউট হতে পারে স্যার চ্যাপ্টারের নাম তো ম্যাট্রিসেস কিন্তু ইউজ হচ্ছে বারবার ম্যাট্রিক্স কেন? এই জিনিসটা কেন হচ্ছে? না, এই জিনিসটা হচ্ছে যে ম্যাট্রিক্স আর ম্যাট্রিসেসের মধ্যে তফাৎটা কি অর্থাৎ ডিফারেন্সটা কি সেটা তোমাদের, এইটাই হচ্ছে তোমাদের ডাউট। এই ডাউটটা আমাকে ক্লিয়ার করে দিতে হবে। তো সেই ডাউটটা আমি ক্লিয়ার করছি। তো ম্যাট্রিক্স জিনিসটা কি না, ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে গিয়ে একটা সিঙ্গুলার ফর্ম, আর ম্যাট্রিসেস হচ্ছে গিয়ে একটা প্লুরাল ফর্ম। অর্থাৎ তোমরা তো জানো যেমন ট্রি হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তার প্লুরাল ফর্ম হচ্ছে গিয়ে ট্রিজ, বয় হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম বয়েজ। এইরকম সেই রকম ম্যাট্রিক্স হচ্ছে কি একটা সিঙ্গুলার ফর্ম। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যখন আমরা বলবো তখন সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো, একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স বলবো। একের অধিক অর্থাৎ দুই অথবা ততোধিক ম্যাট্রিক্স যখন আমরা ইউজ করছি তখন সেক্ষেত্রে আমরা ম্যাট্রিসেস বলছি। চ্যাপ্টারটার নাম ম্যাট্রিসেস কেন? কারণ ম্যাট্রিক্স, এখানে তো শুধু একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা কথা বলবো না, এখানে আমরা হাজার হাজার মানে অনেক ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, তাই চ্যাপ্টারটির নাম হয়েছে ম্যাট্রিসেস, নট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স নয় কিন্তু। তোমাদের যদি বলে যে কেউ যে তোমাদের সেমিস্টার 3-তে কী চ্যাপ্টার রয়েছে, তোমরা সবাই বলো, ইভেন কি আমিও বলি যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা রয়েছে, বাট না, ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কিন্তু নেই, আমাদের রয়েছে ম্যাট্রিসেস চ্যাপ্টার। কিন্তু তার মধ্যে অর্থাৎ ম্যাট্রিক্সকে নিয়ে আমরা যে আলোচনা করছি এই চ্যাপ্টারে সেটা হচ্ছে ম্যাট্রিসেস। একটা ম্যাট্রিক্সকে নিয়ে আলোচনা করছি না, হাজার হাজার ম্যাট্রিক্সকে নিয়ে আলোচনা করছি। তাই এখানে যেহেতু অনেকগুলো ম্যাট্রিক্সকে নিয়ে আলোচনা করছি তাই এটা প্লুরাল ফর্ম হচ্ছে, তাই এটাকে আমরা ম্যাট্রিসেস বলছি। তাহলে এটাই ছিল হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন। অর্থাৎ ইন্ট্রোডাকশন মানে যে তোমাদের যে ডাউটটা ছিল সেই ডাউটটা আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে হয়তো আশা করছি আর ভুল হবে না এই জিনিসটা। কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমাদের 12-এ সব থেকে ইজি কোন চ্যাপ্টারটা রয়েছে তখন তোমরা বলে দেবে ইজিলি যে ম্যাট্রিসেস চ্যাপ্টার, যেটা হচ্ছে গিয়ে জলের মতো ইজি একটা চ্যাপ্টার। এবং যদি কারো কাছে এটা কঠিন লেগে থাকে আমি তাকে রিকোয়েস্ট করছি আমার এই ক্লাসটি ফলো করো মন দিয়ে, দেখবে যে তোমার সেই ডাউট বা সেই চ্যাপ্টারের যে ভিত ভিত বলাটা ভুল, সেই চ্যাপ্টারের ওপর যে ভীতি তোমার, সেই ভীতিটা আস্তে আস্তে দূর হবে এবং সেই চ্যাপ্টারের ওপর একটা তুমি ভিত তৈরি করতে পারবে, যে তোমার একটা রাজত্ব তৈরি করতে পারবে সেই চ্যাপ্টারের ওপর। এক একটা চ্যাপ্টারের ওপর নিজের রাজত্ব তৈরি করতে হবে, তাহলে গিয়ে তুমি ম্যাথামেটিক্সে এইচএসে 100-এ 100 তুলতে পারবে। এবং সেটা পসিবল এবং অনেক স্টুডেন্ট সেটা তুলেছে। তো বেশি ভাট না বকে আমি ইন্ট্রোডাকশনটা বললাম, এরপরে আমি কিন্তু মেন চ্যাপ্টারে ঢুকছি। মেন চ্যাপ্টারে ঢোকার আগে আমি তোমাদেরকে বলে দিই যে কি কি টপিক আজকে আমরা কভার করতে চলেছি, সেই টপিকগুলো আমি লিখে দেবো এবং সেই টপিকগুলোই কিন্তু আমরা কভার করব।
তো সেই টপিকগুলো লিখি তার আগে আমি একটু হেডিংটা দিয়ে দিই, কি না, ম্যাট্রিসেস, MATRICES, ম্যাট্রিসেস, নট কিন্তু ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কিন্তু নয়, ম্যাট্রিসেস। সেমিস্টার 3, সেমিস্টার কি না, সেমিস্টার হচ্ছে গিয়ে তোমাদের 3, ডেট আজকে সেমিস্টার 3 ম্যাট্রিসেস। আজকের ডেট কত না, আজকের ডেট হচ্ছে গিয়ে, তোমরা যবে এই ক্লাসটা দেখবে তবে ডেট হবে হচ্ছে গিয়ে 12 তারিখ। তো 12/5, সরি 12/6, 12/5 বলছি, 12/6/25। তো শুরু করছি আজকের ক্লাস। তো আজকে আমরা কি কি টপিকগুলো কভার করব সেটা আমি আগে লিখে নিই, যে টপিকস টু বি কভার্ড, টপিকস টু বি কভার্ড, কি কি টপিক আজকে আমরা কভার করতে চলেছি। না, আজকে আমরা কভার করতে চলেছি হচ্ছে গিয়ে 1 নম্বর টপিক, যে ডেফিনেশন অফ এ ম্যাট্রিক্স, ডেফিনেশন অফ ম্যাট্রিক্স, অফ আ ম্যাট্রিক্স। এখানে কিন্তু আমরা ম্যাট্রিসেস ইউজ করছি না, কারণ আমরা একটা ম্যাট্রিক্সের ডেফিনেশন জানলে একটা ম্যাট্রিক্সের ডেফিনেশন যা হবে, হাজারটা ম্যাট্রিক্সের ডেফিনেশন তাই হবে। তাহলে তো আমাদের হাজারটা ম্যাট্রিক্সের ডেফিনেশন আলাদা আলাদা করে জানার কোনো প্রয়োজন নেই, একটা ম্যাট্রিক্সের ডেফিনেশন জানবো। তাই ডেফিনেশন অফ আ ম্যাট্রিক্স অ্যান্ড অর্ডার অফ আ ম্যাট্রিক্স, অর্ডার অফ আ ম্যাট্রিক্স। ওকে। 2 নম্বর হচ্ছে কি না, 2 নম্বর হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিসেস, ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিসেস। এবং 3 নম্বর আমাদের যেটা সব ক্লাসেই থাকবে সেটা হচ্ছে গিয়ে সাম এক্সাম্পল, প্লাস হচ্ছে গিয়ে হোমওয়ার্ক, যেটা হচ্ছে গিয়ে ভাইটাল জিনিস হচ্ছে গিয়ে এইটা, সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে এইটা, এই জিনিসটা সব থেকে ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা তো এটাই তো তোমাদের থিওরি পার্ট, হাফ থিওরি পার্ট আজকে এই জিনিসটার উপরই রয়েছে, হাফ থিওরি পার্ট, এবং হাফের থেকে বেশি বললেও বলাটা ভুল হবে না, হাফের থেকে বেশি থিওরি পার্ট এই দুটো রয়েছে, ডেফিনেশন অফ এ ম্যাট্রিক্স, অর্ডার অফ এ ম্যাট্রিক্স, আর ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিক্স। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি কি না, সেটা হচ্ছে ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল জিনিসটা কি হয় সেই জিনিসটা। এইগুলো মিলে কিন্তু হাফ থিওরি, তোমাদের ম্যাট্রিক্সের চ্যাপ্টারের হাফ থিওরি হয়ে যাচ্ছে। আর সাথে কিন্তু ভাইটাল জিনিস হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে কি ভাইটাল জিনিস, কি না, তোমাদের এক্সাম্পল যেগুলো করাবো সেগুলো মন দিয়ে দেখবে, বুঝবে, এবং তারপর যে হোমওয়ার্কগুলো দেবো সেই হোমওয়ার্কগুলো ঠিকঠাকভাবে ক্লাসটা ফলো করার পর ঠিকঠাকভাবে নোট রেডি করবে। নোটের পিডিএফও আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, নোটসের পিডিএফ ওখান থেকে তোমরা লিখে নিতে পারবে, বা কালেক্ট করে নিয়ে তোমরা প্রিন্ট আউটও বের করে নিতে পারো। ওইগুলো থেকে তোমরা ভালো করে চ্যাপ্টারটা রেডি করবে, তারপর কিন্তু তোমরা হোমওয়ার্কগুলো করবে, দেখবে কোনগুলো ভুল হচ্ছে ঠিক হচ্ছে, তারপর আমাকে কিন্তু সলিউশন পাঠাতে পারো। ওকে, তাহলে এই হচ্ছে কি আজকের টপিক। তো আমরা শুরু করছি কি না, ডেফিনেশন অফ এ ম্যাট্রিক্স। তো ডেফিনেশন অফ আ ম্যাট্রিক্স, ডেফিনেশন অফ আ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ডেফিনেশন। তোমরা বলবে স্যার ম্যাট্রিক্সের কি ডেফিনেশন হতে পারে, না সবারই ডেফিনেশন আছে, তো ম্যাট্রিক্সেরও সেরকম ডেফিনেশন একটা রয়েছে। ম্যাট্রিক্সের কি ডেফিনেশন, না ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে, ডেফিনেশনটা এরকমই বলছে যে কতকগুলি সংখ্যা বা হচ্ছে কতকগুলি পদকে আমি যদি একটা রেক্টেঙ্গুলার এরে, অর্থাৎ একটা আয়তাকার সজ্জা দিয়ে থাকি, এবং সেই যে সজ্জাটাকে, তখন সেটাকে আমরা কি বলছি, যখন সজ্জাটা আমরা তৈরি করছি সেই সজ্জাটাকে আমরা ম্যাট্রিক্স বলছি, সেই সজ্জাটাকে আমরা কি বলছি, সেই সজ্জাটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। তাহলে ম্যাট্রিক্সটা কি না, ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে কতগুলি সংখ্যা বা কতগুলি পদ হতে পারে, সেটা সংখ্যা হতে পারে, পদ হতে পারে। স্যার সংখ্যাটা তো বুঝলাম, কিন্তু পদ, পদ মানে হচ্ছে কি ABCD এই ধরনের কিছু অ্যালফাবেট হতে পারে, অন্য কিছু হতে পারে। তো সেটা কি না, ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে কোনো মানে কতকগুলি সংখ্যা, সেটা 2 অথবা ততোধিক হতে পারে, একটাও হতে পারে, এক এক বা 2 বা ততোধিক সংখ্যা বা হচ্ছে কি না পদের যে একটা আয়তাকার সজ্জা, সেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। তাহলে এই ডেফিনেশনটা আমরা লিখবো, ডেফিনেশনটা আমরা লিখলে বুঝতে পারবো যে ডেফিনেশনটা কি বলছে। না ম্যাট্রিক্স হচ্ছে কতকগুলি সংখ্যা বা পদের, আমি এখানে ব্রেকেটে ইংলিশ টার্মটাও লিখেছি, এলিমেন্টস, কতগুলি সংখ্যা বা পদের অর্থাৎ এলিমেন্টসের
কি না, আয়তাকার সজ্জা। আয়তাকার সজ্জা, আমি সাথে সাথে ইংলিশ টার্মগুলো লিখে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, কারণ কম্পিটিটিভের ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আয়তাকার সজ্জা বা এটাকে আমরা কি বলতে পারি, রেক্ট্যাঙ্গুলার এরে। রেক্ট্যাঙ্গুলার এরে। রেক্টেঙ্গুলার এরে, এরে কোথা থেকে এসছে না, এরেটা এসছে অ্যারেঞ্জমেন্ট থেকে। অ্যারেঞ্জমেন্টের শর্ট টার্ম আমরা এরে ইউজ করছি, তাহলে রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্টও তোমরা বলতে পারো বা রেক্টেঙ্গুলার এরেও তোমরা বলতে পারো। যেরকম কোনো একটা বিয়ে বাড়িতে যখন অ্যারেঞ্জমেন্ট করা হয়, সাজানো হয়, সেইটাকে যেমন বিয়ে বাড়ির সজ্জা একটা বলে থাকি, তেমনি ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে কতগুলি সংখ্যা বা পদের একটা আয়তাকার সজ্জা। বর্গাকার সজ্জা কিন্তু বললে হবে না, আয়তাকার সজ্জা অর্থাৎ রেক্টেঙ্গুলার এরে, সেটাই হচ্ছে কি না, সেটাই হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স। তাই ম্যাট্রিক্সের ডেফিনেশন আমরা বলে দিলাম। এখন আসছে গিয়ে ম্যাট্রিক্সের ডেফিনেশন তো আমরা জানলাম, তো এরপরে আসছে যে ম্যাট্রিক্সের এক্সাম্পলও তোমাদের জানতে হবে, যে কোনটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। তার আগে এক্সাম্পলে যাওয়ার আগে আমরা বলছি যে ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা সজ্জিত করতে পারি। কারণ সজ্জিত করতে হলে, যেমন বিয়েবাড়িকে সজ্জিত করার জন্য আমরা চারিদিকে কি দিয়ে থাকি, চারিদিকে আমরা প্যান্ডেল যেটাকে বলে সেটা করা হয়, তারপর দিয়ে সেখানে ঝালর টালর অনেক কিছু হাবিজাবি অনেক কিছু লাগানো হয়ে থাকে, তখন গিয়ে সেটা একটা সজ্জায় পরিণত হচ্ছে। সেমনি একটা ম্যাট্রিক্স কীভাবে সজ্জায় পরিণত হবে না, একটা ম্যাট্রিক্সকে সজ্জায় পরিণত করতে হলে অত কিছু খাটাখাটনির দরকার নেই, জাস্ট দুটো ব্র্যাকেট আমরা ইউজ করব। দুটো ব্র্যাকেট ইউজ করে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সকে সজ্জা দিয়ে দিতে পারি। যেমন কি না হচ্ছে ম্যাট্রিক্স লেখার উপায় বা কৌশল, ম্যাট্রিক্স লেখার কৌশল, অর্থাৎ ম্যাট্রিক্সকে তুমি লিখবে কীভাবে, ম্যাট্রিক্সে তুমি কীভাবে লিখবে সেটাই আমি এখানে বলছি না। ম্যাট্রিক্সকে লেখা যায় এই দুটি ব্র্যাকেট ইউজ করে, এক হচ্ছে এই ব্র্যাকেট, অথবা তুমি এই ব্র্যাকেটটাও ইউজ করতে পারো, এই ব্র্যাকেটটাও কিন্তু তুমি ইউজ করতে পারো। তাহলে আমি কি বললাম, যে যে কোনো একটা ব্র্যাকেট কিন্তু তুমি ইউজ করবে, যে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে, আমি এখানে পুরো বাংলাতেই লিখে দিচ্ছি, ব্যবহার করে আমরা একটি ম্যাট্রিক্সকে সজ্জিত করে থাকি। তাহলে কি হলো না, আমি কি বললাম, যে এইখানে লেখাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু নোটসে তোমরা বুঝতে পারবে, নোটসে কিন্তু এগুলো সব পুরো সাজিয়ে গুছিয়ে আমি লিখেছি। তো কি বলছে না, বলছে যে ম্যাট্রিক্স তাহলে কি আমরা জানলাম। তো ম্যাট্রিক্স লেখার কৌশল, আমরা ম্যাট্রিক্সকে লিখবো কি হবে না, আমরা ম্যাট্রিক্সকে লিখবো হচ্ছে সাধারণত এই দুটি ভাবে। কি না, এক হচ্ছে গিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, অথবা আমরা এই থার্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, যে কোনো একটা ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট কিন্তু ইউজ করবে না। কোনো একটা ম্যাট্রিক্স তুমি লিখতে যাচ্ছ, দুবার লিখে ফেলবে নয়তো, এই ব্র্যাকেটটা একবার ইউজ করে লিখলে আবার এই ব্র্যাকেটটা একবার ইউজ করে লিখলে সেটা কিন্তু চলবে না। যে কোনো একটা ব্র্যাকেট ইউজ করে কিন্তু তুমি লিখবে, যে কোনো একটা ব্র্যাকেট ইউজ করে তুমি কি লিখবে না, এই যে ম্যাট্রিক্সকে লিখতে পারো তুমি। এবং ম্যাট্রিক্সে সেটাই বলছে, ব্যবহার করে আমরা একটি ম্যাট্রিক্সকে সজ্জিত করতে পারি। যেমন একটা বিয়ে বাড়িকে সাজানোর জন্য ঝালর টালর ফুল টুল অনেক কিছু লাগছে, একটা বিয়ে বাড়িকে সাজানোর জন্য অনেক জিনিস লাগছে, অনেক খরচা। কিন্তু এখানে সেটা না, ম্যাট্রিক্সকে লেখার জন্য কোনো খরচা নয়, কোনো কিছু লাগছে না, কোনো কিছু তোমাকে কিনতেও হচ্ছে না, তোমাকে জাস্ট দুটো ব্র্যাকেট, যে কোনো একটা, দুটো ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটা ব্র্যাকেট তুমি ইউজ করবে, ম্যাট্রিক্সকে সজ্জিত করে দেবে। বাস, এটা হলো গিয়ে তোমার ম্যাট্রিক্স লেখার কৌশল। তাহলে আমি আর একবার জিনিসটা রিপিট করছি, যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স জিনিসটা কি না, ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে গিয়ে যে কতকগুলি সংখ্যা হতে পারে বা কতকগুলি সেটা পদ হতে পারে। অর্থাৎ আমি যদি পিওর ইংলিশে বলি তাহলে সেটা হচ্ছে গিয়ে সাম এলিমেন্টস, অর্থাৎ কতগুলি সংখ্যা বা কতগুলি পদের একটি কি না, একটি হচ্ছে গিয়ে রেক্টেঙ্গুলার এরে, অর্থাৎ একটা আয়তাকার সজ্জা। সেটাকে আমরা কি বলছি না, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে, সেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। তাহলে কতগুলি সংখ্যা বা কতগুলি পদের একটি আয়তাকার সজ্জা, সেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। এখন ম্যাট্রিক্সকে আমরা কিভাবে সজ্জিত করতে পারি না, ম্যাট্রিক্সকে আমরা সজ্জিত করতে পারি হচ্ছে গিয়ে দুই ভাবে, যে কোনো একটা ভাবে কিন্তু আমরা সজ্জিত করতে পারি। কি কি না, হচ্ছে গিয়ে যে কোনো একটা ব্র্যাকেট আমরা ইউজ করে সজ্জিত করতে পারি, সেটা হয় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে সজ্জিত করতে পারি, না হয় থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা সজ্জিত করতে পারি। তাহলে যে কোনো একটা ব্র্যাকেট ইউজ করে কিন্তু আমরা সজ্জিত করতে পারি ম্যাট্রিক্সকে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি হচ্ছে না, কতগুলি সংখ্যা বা কতগুলি পদের একটা আয়তাকার সজ্জা, সেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্সকে আমরা সজ্জিত করতে পারি হয় ফার্স্ট ব্র্যাকেট না হয় থার্ড ব্র্যাকেট ইউজ করে। তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করছি। এরপরে রয়েছে হচ্ছে গিয়ে তোমাদের ম্যাট্রিক্সের আরও ডিপে আমরা একটু ঢুকবো, যে ম্যাট্রিক্সের এক্সাম্পলটা এখানে দেওয়া হলো না, আমি এক্সাম্পল সরি সরি
এখানে তোমাদের এক্সাম্পলটা দেওয়া হয়নি, তো আমি এখন এক্সাম্পলটা দিচ্ছি। ম্যাট্রিক্সের এক্সাম্পল কি হতে পারে না, ম্যাট্রিক্সের এক্সাম্পল আমি দিচ্ছি। তোমাদের একটা ম্যাট্রিক্সকে আমি এ দ্বারা, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি ক্যাপিটাল যে কোনো লেটার দিয়ে কিন্তু তুমি রিপ্রেজেন্ট করতে পারো। রিপ্রেজেন্ট মানে কি? রিপ্রেজেন্ট মানে হচ্ছে গিয়ে কারো সামনে একটা তাকে রিপ্রেজেন্ট করছো। রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে তার সামনে তুমি সেটাকে দেখাচ্ছ। অর্থাৎ তুমি ম্যাট্রিক্সকে লিখতে পারো এইভাবে, কোনো একটা যে কোনো ক্যাপিটাল লেটার, 26টা আলফাবেট রয়েছে, 26টা আলফাবেটের মধ্যে যে কোনো একটা ক্যাপিটাল লেটার, সেটা এ বি সি পি কিউ আর যা হতে পারে, ইউ ভি ডাব্লিউ যা হতে পারে, যে কোনো একটা ক্যাপিটাল লেটার ইউজ করে কিন্তু আমরা ম্যাট্রিক্সে লিখবো। তো আমি বোঝার সুবিধার্থে সহজ হবে যাতে এটাই ইউজ করছি, তো এটা ইউজ করে আমি লিখছি। তাহলে এটাকে ইউজ করে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি সবসময়। আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে অ্যাভয়েড করি, কারণ থার্ড ব্র্যাকেটটা দেখতে ভালো লাগে এবং খুব সোজা হয়। ফার্স্ট ব্র্যাকেটটা তুমি এমনি গোল করবে, তো কোথাও সেটা বেঁকেও যেতে পারে, তো থার্ড ব্র্যাকেট ইউজ করবে সব থেকে ভালো। তোমরা এখন যে যা সুবিধার্থে ফার্স্টও ইউজ করতে পারো, থার্ডও ইউজ করতে পারো, এখন কোশ্চানে তো যে কোনো একটা ইউজ হবে। তো এটাকে আমি এইভাবে লিখছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইগুলো কি? প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ধরে ধরে ক্লিয়ার করছি। এইগুলো কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তোমরা বলবে স্যার আপনি ম্যাট্রিক্স চ্যাপ্টার পড়াচ্ছেন নাকি এই সংখ্যা আমাদের শেখাচ্ছেন 1 2 3? না, ম্যাট্রিক্স চ্যাপ্টারটাই পড়ানো হচ্ছে। তোমাদের আগে এই জিনিসগুলো পুরো বেসিক থেকে তোমাদের ক্লিয়ার হচ্ছে। তো এইগুলো কি? এইগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনে কি বলেছিলাম? কতকগুলি এলিমেন্ট বা হচ্ছে কতকগুলি পদের একটা আয়তাকার সজ্জা, যেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। এইগুলো কি? এটা হচ্ছে 1 2 3, এগুলো কি? এগুলো হচ্ছে কতকগুলি সংখ্যা, পদ নয় কিন্তু, কতগুলি সংখ্যা। পদ সেটা পরের কথা, কতগুলি সংখ্যা। আমাদের তো ফার্স্ট জিনিস সংখ্যা এসে গেছে, বাস কতগুলি সংখ্যা। কতগুলি সংখ্যা নিয়েছি আমরা? না 3 4 12টা সংখ্যা নিয়েছি, সেটা আমরা যতগুলো নিতে পারি সেটা কোনো ম্যাটার করছে না, কতগুলি সংখ্যা নিয়েছি। এখন ম্যাট্রিক্সকে সজ্জিত করার যে তার টেকনিক, সেই টেকনিকটাও আমরা ইউজ করেছি, থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করেছি, দিয়ে তাকে সজ্জিত করেছি। তাহলে এটাকে আমরা একটা কি বলবো না, এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। এটা কি? এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। এটাকে আমরা ম্যাট্রিক্স একটা বলতে পারি, কারণ ম্যাট্রিক্সের যে তার যে কি বলবো, ম্যাট্রিক্সের যে শর্তগুলো রয়েছে সেটা কিন্তু ফুলফিল করছে। ম্যাট্রিক্সের শর্ত কি কি? না, ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে কতগুলি সংখ্যা বা কতগুলি পদ আমাদের নিতে হবে, তাদেরকে আয়তাকারে সজ্জিত করতে হবে। এটা আয়তাকার আছে? হ্যাঁ আয়তাকার আছে। দুদিক যদি সমান হতো তাহলে কিন্তু বর্গাকার হতো। এদিকটা একটু বড় রয়েছে কারণ এদিকে 4টে এলিমেন্ট, এদিকে 3টে এলিমেন্ট, তাই এটা একটু ছোট রয়েছে, তাহলে এটা একটা আয়তাকার সজ্জায় রয়েছে, সেটাও ফুলফিল করছে। 3 নম্বর হচ্ছে গিয়ে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করছি বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ম্যাট্রিক্সে সজ্জিত করতে পারি, সেটাও ফুলফিল করছে। আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, তাহলে স্যার এটা তো ম্যাট্রিক্স হবে? হ্যাঁ এটা অবশ্যই ম্যাট্রিক্স একটা। এখন আসছে এই ম্যাট্রিক্সটা, তো তাহলে এক্সাম্পল পেলে এরপরে আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, বি দিয়ে আমি লিখছি যে 9 10 11 12 13 14। আমি যদি বলি এটা কি ম্যাট্রিক্স হবে? তোমরা বলবে হ্যাঁ এটাও ম্যাট্রিক্স। কিভাবে এটা ম্যাট্রিক্স? না, এটা একটা আয়তাকার। এটা প্রথমে তো আমরা কতগুলি সংখ্যা নিয়েছি। 2 নম্বর হচ্ছে প্রথমে আমরা কতগুলি সংখ্যা নিয়েছি, 6টা সংখ্যা নিয়েছি। 2 নম্বর হচ্ছে আমরা একটা আয়তাকার সজ্জিততে রয়েছে, আয়তাকার সজ্জায় রয়েছে, সজ্জিত রয়েছে। 3 নম্বর হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, তাহলে এটাও একটা ম্যাট্রিক্স। ওকে, এরপরে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, আমি পি দিয়ে লিখছি। পি লিখছি 1 3 5 7 8 10 12। এটা কি একটা ম্যাট্রিক্স? আর একটা লিখছি এস ইকুয়াল টু 1 2 3 4। এটা কি একটা ম্যাট্রিক্স? তোমরা এখন বলো। আমি তো এই দুটো বুঝিয়ে দিলাম যে ম্যাট্রিক্সের সমস্ত শর্তগুলো ফুলফিল করছে, তাই এগুলো ম্যাট্রিক্স হচ্ছে। বাট এই দুটো কি ম্যাট্রিক্স হতে পারে? বা যদি না হয় কেন হতে পারে না? বা যদি হয় কেন হতে পারে? সেটা তোমরা আমাকে বলো। না স্যার পিটা ম্যাট্রিক্স হতে পারে, বাট আমি বলবো না পিটা ম্যাট্রিক্স হতে পারে না। কেন হতে পারে না আমি সেটা বলছি। কেন হতে পারে সেটা তো আমরা বললাম যে ম্যাট্রিক্সের তার শর্তগুলো ফুলফিল করবে, কতগুলি সংখ্যা নিতে হবে, রেক্ট্যাঙ্গুলার এরেতে বা আয়তাকার সজ্জায় সজ্জিত থাকতে হবে এবং ফার্স্ট অথবা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। স্যার এখানে তো কতগুলি সংখ্যা আমরা নিয়েছি, ঠিক আছে, ফার্স্টটা ফুলফিল করলো, সেকেন্ডটা কি ফুলফিল করছে? আয়তাকার সজ্জায় থাকতে হবে। হ্যাঁ স্যার আয়তাকার সজ্জায় তো রয়েছে, এদিকে 3টে রয়েছে, এদিকে 3টে। একটা এইটা মনে রাখবে, তোমরা ছোটবেলায় বলছো একটা বর্গক্ষেত্র কিন্তু একটা আয়তক্ষেত্র। তাহলে এইখানে 3টে এলিমেন্ট রয়েছে, এইদিকে 3টে এলিমেন্ট রয়েছে, তার মানে তো স্যার এটা একটা আয়তাকার সজ্জায় রয়েছে। আরে বাবা কোথায় আয়তাকার সজ্জায় রয়েছে? এইখানে এলিমেন্টটা তো মিসিং, আবার এইখানে এলিমেন্টটা তো মিসিং, দুটো এলিমেন্ট তো এখানে মিসিং। এইরকম হলে কিন্তু কোনো দিনও ম্যাট্রিক্স হবে না। কোনো দিনও যদি এই ধরনের কোশ্চেন তোমাদের ইজি কোশ্চেন দিয়ে দেয় যে এটা কি ম্যাট্রিক্স, হতে পারে নাও হতে পারে, দুটোই ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্স না, কোনোটি নয়, এই ধরনের কোনো একটা এমসিকিউ যদি তোমাদের দিয়ে দেয়, তোমরা কিন্তু
তাড়াতাড়ি তোমরা কিন্তু ফার্স্ট অপশন থাকবে যে এটা একটা ম্যাট্রিক্স এবং তোমরা সেটাতেই টিক করে আসবে। বাট এই ভুলটা কিন্তু কোনোদিনও করবে না, এটা কোনোদিনও ম্যাট্রিক্স হতে পারে না। কেন হতে পারে না তার তো আমি কারণ তো এখানে বের করে দিলাম। যে দেখো এখানে দুটো নাম্বার মিসিং রয়েছে, কোনো প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্স যেটা আমরা আয়তাকার সজ্জা করছি সেখানে কিন্তু সমস্তটাকেই ফুলফিল থাকতে হবে, কোনো জায়গা কিন্তু অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো জায়গা কিন্তু ফাঁকা থাকা চলবে না। দেখো এই দুটো কেসের ক্ষেত্রে এখানে দেখো এই লাইনে কি কোনো মিসিং রয়েছে, বা যে কোনো লাইনটাকেই তুমি দেখে নাও সেই লাইনটা পুরোপুরি ফুলফিল রয়েছে, অর্থাৎ দেখে আমাদের দেখতে খুব ভালো লাগছে। বাট এটাকে কি দেখতে ভালো লাগছে যে মাঝখানে দুটো এলিমেন্ট মিসিং রয়েছে? সেই জন্য আমি যেটা বলছি যে কোনো এলিমেন্টকে কিন্তু মিসিং থাকা চলবে না, অর্থাৎ ম্যাট্রিক্স হতে হলে সমস্ত এলিমেন্ট কিন্তু ফুলফিল থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে গিয়ে যে থার্ড ব্র্যাকেট তো আমরা ইউজ করছি, তাহলে দুটো তো ফুলফিল করছে, কতগুলি সংখ্যা আমরা নিচ্ছি। 2 নম্বর হচ্ছে গিয়ে যে হ্যাঁ 2 নম্বরটা তো ফুলফিল করছে না, যে আয়তাকার সজ্জায় রয়েছে, তোমরা বলবে হ্যাঁ স্যার আয়তাকার সজ্জায় রয়েছে, বাট আয়তাকার সজ্জায় রয়েছে কোথায়? এখানে তো এলিমেন্ট মিসিং, এখানে তো এলিমেন্ট মিসিং, আয়তাকার সজ্জায় নেই, তাই এ কিন্তু ম্যাট্রিক্স হবে না। এ আমি যদি বলি পি ম্যাট্রিক্স তাহলে এটা কিন্তু না, এটা ঠিক, এটা ঠিক। এখন হচ্ছে এস, এসটা কি ম্যাট্রিক্স হতে পারে? তোমরা বলবে এখন তো তোমরা বলবে যে স্যার না এসটা ম্যাট্রিক্স হতে পারে না। কেন হতে পারে না? না স্যার এসটাতে তো কিছুগুলো সংখ্যা আমরা নিয়েছি, কতগুলি সেটা ঠিক আছে। 2 নম্বর আয়তাকার সজ্জায় সজ্জিত রয়েছে, তোমরা বলবে এদিক বরাবর তো স্যার দুটো রয়েছে, এদিক বরাবর তো স্যার তিনটে রয়েছে। স্যার আপনি তো এখানে দেখিয়ে দিলেন এখানে মিসিং রয়েছে, এদিক বরাবর এখানে মিসিং রয়েছে, তাই বলে হলো না। বাট এদিক বরাবর তো এখানে মিসিং নেই, তাহলে স্যার এটা ম্যাট্রিক্স হতে পারে। তোমরা এখন ডাউটে আছো, ম্যাট্রিক্স নাও হতে পারে ম্যাট্রিক্স হতেও পারে। আরে আবার এদিকটা দেখছো, তুমি এদিকটা দেখো, এদিকটা দেখতে গেলে তোমরা দেখছো তো এখানেও দু জায়গায় মিসিং রয়েছে, এই জায়গাটায় মিসিং রয়েছে আবার এই জায়গাটায় মিসিং রয়েছে, তাহলে মিসিং থাকা কিন্তু চলবে না। ম্যাট্রিক্স হতে গেলে তার সমস্ত জায়গাগুলো কিন্তু ফুলফিল থাকতে হবে, সংখ্যা দিয়ে বা কোনো পদ দিয়ে তোমাকে মানে তাকে ভর্তি করে রাখতে হবে, খালি হওয়া কিন্তু যাবে না। এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা আর এই জায়গাটা দু জায়গায় খালি রয়েছে, তাহলে দু জায়গায় যেহেতু খালি রয়েছে তাহলে এটা সেকেন্ডটাকে ফুলফিল করছে না, অর্থাৎ আয়তাকার সজ্জা হচ্ছে না। 3 নম্বর কি থার্ড ব্র্যাকেট রয়েছে, রয়েছে, বাট তাও কিন্তু এটা ম্যাট্রিক্স হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের হয়তো ডাউট ছিল, বা কারো 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 জিনিসটা ক্লিয়ার রয়েছে, বাট আমার মনে হয় অনেকেরই এই জিনিসটাতে ডাউট ছিল যে ম্যাট্রিক্স কোনটা আমরা বুঝবো কি করে। তার জন্য আমি এই দুটো এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এখন স্যার কোন দুটো ম্যাট্রিক্স নয় সেটা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য তোমাকে আগে দেখতে হবে যে সব কটা ফুলফিল আছে কিনা। যখনই দেখতে পাবে কোনো একটা দুটো জায়গায় বা তিনটে জায়গায় বা এর বেশি জায়গায় ফুলফিল নেই, খালি রয়েছে, সঙ্গে সঙ্গে সেটাকে বলে দেবে যে এটা ম্যাট্রিক্স হতে পারে না। ম্যাট্রিক্স হওয়ার জন্য দেখতে পাচ্ছ তো এখানে এখানে একটাও কি জায়গা ফাঁকা রয়েছে? তুমি যত 12টা জায়গায় রয়েছে 12টা জায়গায় তুমি দেখে আনো, 12টা জায়গায় কিন্তু এলিমেন্ট রয়েছে, 12টা জায়গায় কি রয়েছে, 12টা জায়গায় এলিমেন্ট রয়েছে, কোথাও কিন্তু ফাঁকা নেই। এখানেও দেখে আনো, এখানেও কিন্তু 6টা যে জায়গা আমরা বলেছি 6টা জায়গাতে কিন্তু এলিমেন্ট রয়েছে, কোথাও কিন্তু ফাঁকা নেই। তাই ম্যাট্রিক্স হওয়ার জন্য কোথাও কিন্তু ফাঁকা থাকা চলবে না, সমস্ত জায়গায় কিন্তু সংখ্যা দিয়ে আমাদের ভরাট করে রাখতে হবে। তাহলে ম্যাট্রিক্সের এক্সাম্পল দিয়ে কোনটা ম্যাট্রিক্স হতে পারে, কি কারণে হতে পারে, কোনটা ম্যাট্রিক্স হতে পারে না, কি কারণে হতে পারে না, সেটা কিন্তু আমরা বললাম। এরপরে আসছে কি না, এরপরে আসছে গিয়ে যে ম্যাট্রিক্সে আমরা রো কলাম এগুলোতে ঢুকবো। বাট রো কলামগুলো কি না, রো মানে হচ্ছে তোমরা জানো ছোটবেলা থেকে রো মানে হচ্ছে গিয়ে সারি, আর কলাম মানে হচ্ছে গিয়ে স্তম্ভ। অশোক স্তম্ভ নয় কিন্তু, কলাম মানে হচ্ছে এমনি স্তম্ভ, যদিও সেটাও একটা কলাম, কারণ সেটাও একটা স্তম্ভ মানে সেটাও একটা কলাম। এখন আমি এই টপিক ওভার এই পার্টটা লিখেছি কারণ বোর্ডের হাফ জায়গা এটা দখল করে রয়েছে, তো আমাদের লিখতে বারবার মুছতে হবে, সেই জন্য এটাকে আমি মুছে দিচ্ছি। এটা তোমরা প্রথমেই নোট ডাউন করে নিয়েছো আশা করছি। তো এরপরে আসে রো অ্যান্ড কলাম অফ এ ম্যাট্রিক্স। রো অফ এ ম্যাট্রিক্স, রো অফ এ ম্যাট্রিক্স জিনিসটা কি না, আমি হেডিংটা এখানে দিচ্ছি যে রো অ্যান্ড কলাম অফ আ ম্যাট্রিক্স। তোমরা বলবে স্যার রো অ্যান্ড কলাম ম্যাট্রিক্সেরও কি রো কলাম হয়ে থাকে? আমি বলবো হ্যাঁ ম্যাট্রিক্সের রো কলাম হয়ে থাকে। রো এর ডেফিনেশনটা কি, আমি প্রথমে রো এর ডেফিনেশনটা লিখছি যে রো এর ডেফিনেশনটা কি হতে পারে না, রো এর ডেফিনেশনটা হচ্ছে যে কোনো একটি ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্সের কি বরাবর, রো, রো মানে সারি, সারি মানে কোনগুলোকে আমরা সারি বলি, যেগুলো হরাইজন্টাল অর্থাৎ অনুভূমিকভাবে যেগুলো সজ্জিত থাকে, অনুভূমিক যে রেখাটা সেটাকে তো আমরা সারি বলি। এইটাকে সারি বলি নাকি এইটাকে সারি বলি? আমরা সারি কোনটাকে বলি? এইটাকে বলি না? এই যে এই লাইনগুলোকে আমরা সারি বলি নাকি এই লাইনগুলোকে আমরা সারি বলি? তুমি বলো। এই লাইনগুলোকে আমরা সারি বলি, আর এই লাইনগুলোকে আমরা কি বলি? স্তম্ভ বা কলাম বলে থাকি। ওপর থেকে নিচ বরাবর টপ টু বটম কলাম, আর হচ্ছে গিয়ে রাইট টু লেফট বা লেফট টু রাইট সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে
সারি বা হচ্ছে কি রো। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে সারি কোনটা আর কলাম কোনটা। তাহলে এটা যেহেতু সারি, তাহলে এটা কি, এটা হরাইজন্টালি রয়েছে, এটা ভার্টিক্যালি রয়েছে, অর্থাৎ একটা রয়েছে এটা হচ্ছে উল্লম্বভাবে আর সেটা ছিল হচ্ছে অনুভূমিকভাবে। তাহলে সেটাই হচ্ছে গিয়ে যে সারি। তাহলে আমি কি বলতে পারি যে কোনো ম্যাট্রিক্সের কি বলছি না, কোনো ম্যাট্রিক্সের অনুভূমিকভাবে, কোনো ম্যাট্রিক্সের অনুভূমিকভাবে সজ্জিত কি হচ্ছে না, কোনো ম্যাট্রিক্সের অনুভূমিকভাবে সজ্জিত কি না, অনুভূমিকভাবে সজ্জিত যে কোনো একটি রেখা সমস্ত অনুভূমিকভাবে সজ্জিত যে কোনো একটি রেখায় অবস্থিত সমস্ত, আরো একটু ভালোভাবে লিখছি, যে কোনো একটা রেখায় অবস্থিত, যে কোনো একটি রেখায় অবস্থিত সমস্ত পদগুলিকে একত্রে একটি সারি বা রো বলা হয়ে থাকে, রো বলে। তাহলে রো আমরা কোনটাকে বললাম না, রো হচ্ছে গিয়ে যে কোনো ম্যাট্রিক্স, সেটা যে কোনো একটা ম্যাট্রিক্স হতে পারে, কোনো ম্যাট্রিক্সের অনুভূমিকভাবে সজ্জিত। কিভাবে সজ্জিত না, অনুভূমিকভাবে। অনুভূমিক মিন্স হরাইজন্টালি, নট কিন্তু ভার্টিক্যালি। ভার্টিক্যালি মানে হচ্ছে উল্লম্ব, হরাইজন্টালি মানে এইভাবে থাকবে, অর্থাৎ লেফট টু রাইট, লেফট টু রাইট বা রাইট টু লেফট, সেটা যেভাবে হতে পারে, আমরা লেফট টু রাইটই বলছি। লেফট টু রাইট অর্থাৎ হরাইজন্টালি সজ্জিত থাকবে, অর্থাৎ হরাইজন্টাল যে অ্যারেঞ্জমেন্টটা হবে সেটাই বলছে কোনো ম্যাট্রিক্সের অনুভূমিকভাবে সজ্জিত যে কোনো একটি রেখা, যে কোনো একটা নেব, অনেকগুলো ম্যাট্রিক্সে অনেকগুলো রেখা হতে পারে, অনেকগুলো কলাম হতে পারে, সেটা আমি আসছি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারে। যে কোনো একটাও রেখা হতে পারে, একটাও কলাম হতে পারে, সেগুলো আমরা ডেফিনেশনে বলবো। যে কোনো একটি রেখায় অবস্থিত সমস্ত পদগুলিকে একত্রে একটি সারি বা রো বলে। যে কোনো একটা রেখায় অবস্থিত সমস্ত পদগুলি, একটা পদ নিলেও কিন্তু হবে না, একটা রেখায় যতগুলো পদ রয়েছে, সেটা 8টা হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে, সবগুলো পদকে নিলে সেটা কিন্তু একটা সারি হবে বা একটা রো হবে। এরপরে আসছি আমরা কলামের ডেফিনেশনে। তারপরে কিন্তু আমরা একটা এক্সাম্পল নেব এবং সেই এক্সাম্পলে কিন্তু আমরা দুটো জিনিসই বুঝিয়ে দেবো। কলামটা কি না, কলামটা হচ্ছে সেম, জাস্ট এইখানে চেঞ্জ হবে। কলামটা ডেফিনেশনটাও সেম, তাই আমি লিখছি না, আমি জাস্ট এইখানে বলে দেবো কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে সেইটা। এইখানে অনুভূমিকভাবে হবে বাস, আর এইখানে হবে একটি সারি বা কলাম, সরি একটি রো, একটি স্তম্ভ। তাহলে কি কোনো ম্যাট্রিক্সের উল্লম্বভাবে সজ্জিত উল্লম্বভাবে সজ্জিত যে কোনো একটি রেখায় অবস্থিত সমস্ত পদগুলিকে একত্রে একটি স্তম্ভ বা সিওএলইউএমএন কলাম বলি। তাহলে কি বললাম, আমি কোথায় কোথায় চেঞ্জ করলাম? ওখানে ছিল সারির ক্ষেত্রে অনুভূমিক, আমি উল্লম্ব কোথায় করলাম, কলামের ক্ষেত্রে বা স্তম্ভের ক্ষেত্রে আমি উল্লম্ব করলাম। ভাবে সজ্জিত যে কোনো একটি রেখায় অবস্থিত, রেখা এমনিও হতে পারে, এমনিও হতে পারে, রেখা নিয়ে কোনো টেনশন নেই, রেখা এরকম হতে পারে আবার এইরকমও হতে পারে। রেখায় অবস্থিত সমস্ত পদগুলিকে একত্রে একটি স্তম্ভ বলি, সমস্ত পদ নিতে হবে। আমরা সারির ক্ষেত্রেও সমস্ত পদগুলি নিয়েছিলাম, একটা অনুভূমিকভাবে সজ্জিত কোনো একটা রেখা বরাবর সমস্ত পদগুলিকে নিয়ে আমরা একটা কি করেছিলাম, একটা রো বা সারি করেছিলাম। সেমনি হচ্ছে গিয়ে যে কোনো একটা ম্যাট্রিক্সের উল্লম্বভাবে সজ্জিত, উল্লম্বভাবে মানে কিরকম উল্লম্বভাবে মানে এই রকম, অর্থাৎ আপ টু ডাউন, টপ টু বটম, এইভাবে সজ্জিত। কি বলছে না, এইভাবে সজ্জিত, উল্লম্বভাবে সজ্জিত যে কোনো একটি রেখা, যে কোনো একটি রেখা আমি নিলাম, সেই রেখা বরাবর সমস্ত পদগুলিকে, সেই রেখা বরাবর সব কটা পদকে আমাদের নিতে হবে। সব কটা পদকে নিলে একত্রে একটা, তখন কিন্তু কি হবে, একটা কলাম হবে। যটা পদ তটা কিন্তু কলাম না, সবগুলো পদকে নিলে একটা কিন্তু কলাম হবে, একটা উল্লম্ব রেখা বরাবর উল্লম্বভাবে সজ্জিত, সেটাই বলছে কোনো ম্যাট্রিক্সের উল্লম্বভাবে সজ্জিত যে কোনো একটি রেখায় অবস্থিত সমস্ত পদগুলিকে একত্রে একটি স্তম্ভ বা কলাম বলে। আশা করছি ডেফিনেশনগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের। যদি না ক্লিয়ার হয়ে থাকে আরেকবার ভিডিওটাকে রিপিট করে দেখে নেবে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। খুবই পাতি পাতি জিনিস এগুলো, এগুলোর পিছনে বেশি টাইম নষ্ট করাটা ঠিক হবে না। তো আমি ডেফিনেশনগুলো মুছছি এবং এরপরে আমি এক্সাম্পল একটা দেব এবং সেই এক্সাম্পলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এক্সাম্পলটা নিচ্ছি এইরকম, কীরকম না, হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে এইটা কি না, এইটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স।
স্যার এটা ম্যাট্রিক্স হচ্ছে, তার কি প্রুফ রয়েছে না? প্রুফ হচ্ছে গিয়ে কতগুলি সংখ্যা আমরা নিয়েছি, দেখতে পাচ্ছি সবগুলো জায়গা ফিল রয়েছে, ওকে, আয়তাকার সজ্জায় রয়েছে, লাস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করেছি, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। ওকে স্যার, ম্যাট্রিক্স যখন হয়েছে, এখন এখানে রো কোনগুলো কলাম কোনগুলো সেটা আইডেন্টিফাই করব। এখন রো কোনগুলো আর হচ্ছে কলাম কোনগুলো। না রো কোনগুলো, না রো হচ্ছে গিয়ে যে দেখতে আমরা রোর ডেফিনেশনটা কি বলেছিলাম একবার মনে করে নেবো। রো এর ডেফিনেশনটা কি বলেছিলাম, না কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনুভূমিকভাবে সজ্জিত কোনো একটি রেখা বরাবর সমস্ত পদগুলিকে অনুভূমিকভাবে, তাহলে অনুভূমিক কোনটা, এই লাইনটাকে আমরা অনুভূমিক বলে থাকি, এই লাইনটাকে কি বলে, এই লাইনটাকে আমরা অনুভূমিক বলে থাকি। তাহলে এই লাইনটাকে যখন আমরা অনুভূমিক বলে থাকি, তাহলে এখানে সেই রকম লাইনগুলো আমরা দেখবো। সেই রকম লাইন কোনটা, এইটা একটা হচ্ছে, এইটা একটা হচ্ছে, এইটা একটা হচ্ছে, তাহলে তিনটে আমাদের টোটাল অনুভূমিক বা হচ্ছে হরাইজন্টাল লাইন হচ্ছে। ওকে স্যার, তাহলে তিনটে যখন হচ্ছে, এখন যে কোনো একটা লাইন আমাদের নিলে কিন্তু একটা রো হবে, তাহলে তিনটে লাইন হচ্ছে মানে তিনটে রো হবে। তাহলে রো এর ফার্স্ট লেটার কি, ক্যাপিটাল আর দিয়ে কিন্তু আমরা লিখবো, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। তাহলে যে কোনো একটা রেখা বরাবর একটাই রো হতে পারে, তাহলে তিনটে রেখা হচ্ছে তিনটে রো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কি বলছে, যে কোনো একটি অনুভূমিকভাবে সজ্জিত যে কোনো একটি রেখা বরাবর সমস্ত পদগুলিকে নিয়ে একটি রো হবে। সমস্ত পদ, এখানে সমস্ত পদকে আমাদের নিতে হবে, এখানে 1কেও নিতে হবে, 2কেও নিতে হবে, 3কেও নিতে হবে। শুধু 1কে নিলে কিন্তু কোনো রো হবে না, বা শুধু 1 2 নিলে কিন্তু কোনো রো হবে না, সবগুলো সবগুলো পদকে আমাদের নিতে হবে। এখানে সেমনি 4 5 6 তিনজনকে নিলে আরেকটা রো হবে, এখানে সেমনি 7 8 9 এই তিনজনকে নিলে আরেকটা রো হবে। যেহেতু উপর থেকে আমরা আসছি নিচ বরাবর, সেই জন্য আমরা কিন্তু নামকরণ করতে করতে যাবো রো এর। এটাকে আমরা বলবো ফার্স্ট রো বা R1, এটাকে বলবো সেকেন্ড রো বা R2, এটাকে বলবো থার্ড রো বা হচ্ছে গিয়ে R3। ওকে, এরপরে আসছে আবার আমি সেই ম্যাট্রিক্সটাকে লিখছি, তোমাদের যাতে এখানে না বুঝতে, একই সাথে দুটোকে বুঝতে যাতে অসুবিধা না হয়। আবার সেই ম্যাট্রিক্সটাকে আমি লিখছি, আবার সেই এ ম্যাট্রিক্সটাকে আমি যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এখন হচ্ছে গিয়ে যে স্যার এখানে স্তম্ভ কোনগুলো, স্তম্ভের ডেফিনেশনটা আগে মনে করো। স্তম্ভের ডেফিনেশন আমাদের কি ছিল, না স্তম্ভের ডেফিনেশন আমাদের ছিল যে কোনো একটা ম্যাট্রিক্সের উল্লম্বভাবে সজ্জিত, উল্লম্ব রেখা কোনগুলো, উল্লম্ব রেখা হচ্ছে এইগুলোকে আমরা উল্লম্ব রেখা বলে থাকি, এইগুলোকে। তাহলে উল্লম্ব রেখা উল্লম্বভাবে সজ্জিত যে কোনো একটি রেখা বরাবর সমস্ত পদগুলিকে আমরা একটি স্তম্ভ বলবো। তিনটি স্তম্ভ কিন্তু, যটি পদ আছে তটি স্তম্ভ কিন্তু না, যে কোনো একটি উল্লম্ব রেখা বরাবর সজ্জিত সমস্ত পদগুলিকে আমরা একটি নিয়ে একত্রে একটি স্তম্ভ বলবো। তাহলে এখানে কটা উল্লম্ব রেখা রয়েছে, যেহেতু এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে উল্লম্ব রেখা, এগুলো উল্লম্ব রেখা, তাহলে উল্লম্ব রেখা কিন্তু আমরা আগে ড্র করে নেবো, মানে দেখবো কটা উল্লম্ব রেখা হচ্ছে। এটা একটা উল্লম্ব রেখা হচ্ছে, এই রো, এইটা একটা উল্লম্ব রেখা হচ্ছে, আর এইটা একটা উল্লম্ব রেখা হচ্ছে। তাহলে আমরা দেখলাম এখানে তিনটে টোটাল উল্লম্ব রেখা হচ্ছে, তার মানে তিনটে কলাম হবে। যে কোনো একটা উল্লম্ব রেখা বরাবর সমস্ত পদগুলিকে নিয়ে একটা কলাম, তাহলে তিনটে উল্লম্ব রেখা রয়েছে, তাহলে তিনটে কলাম হবে। তাহলে আমি সেই জন্য এটাকে সি লিখলাম, এটাকেও সি লিখলাম, এটাকেও সি লিখলাম। কেন সি লিখলাম, কারণ কলামের ফার্স্ট লেটার কি, ক্যাপিটাল সি, সেই জন্য আমি সি লিখেছি। ওকে, এখন আসছে কি, কি না, এখন আসছে যে কলাম তো হলো, এখন আসছে কি কোনটা কি, যে কোনো একটা কলাম মানে যে কোনো একটা ভার্টিক্যাল লাইন বরাবর উল্লম্ব রেখা বরাবর আমরা সমস্ত পদগুলিকে নিয়ে আনছি। শুধু এক বা শুধু এক জানলে হবে না, 1 4 7কে নিয়ে একটা কলাম, এবং সেটা এদিক থেকে যাব, তাহলে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কলাম। 2 5 8কে নিয়ে আরেকটা কলাম, সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড কলাম। 3 6 9কে নিয়ে আরেকটা কলাম, সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে থার্ড কলাম। মুছে লিখছি আবার, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে থার্ড কলাম। তাহলে আমরা C1 C2 C3 বুঝলাম, অর্থাৎ ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। R1 R2 R3 বুঝলাম, অর্থাৎ ফার্স্ট রো, সেকেন্ড রো, আর হচ্ছে গিয়ে থার্ড রো। তাহলে আমাদের রো আর কলাম যে কোনো একটা ম্যাট্রিক্সে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ডিরেক্ট, কিন্তু এখানে কিন্তু আর কোনো বোঝাবুঝি নেই, এখানে কিন্তু ডিরেক্ট কিন্তু আমরা সলভ করব যে কটা রো কটা কলাম। যেমন হচ্ছে গিয়ে বি একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সি আর একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6। বাস এই দুটো ম্যাট্রিক্সের যদি তোমরা বলতে পারো ঠিকঠাকভাবে কটা রো কটা কলাম করে রয়েছে, তাহলে কিন্তু এই রো কলামের ব্যাপার তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটা এসছি বি ম্যাট্রিক্সে কটা রো রয়েছে, কটা আমি আগে উল্লম্ব রেখা কটা আমি অনুভূমিক রেখা ড্র করতে পারছি সেটা দেখবো। একটা, দুটো, তিনটে, তার মানে তিনটে রো থাকবে, R1 R2 R3 দেখতে পাচ্ছি সবগুলো এলিমেন্টকে নিয়ে একটা রো, সবগুলো এলিমেন্ট ফুলফিল আছে, ম্যাট্রিক্স হচ্ছে। কটা ভার্টিক্যাল লাইন ড্র করতে পারছি দেখবো, একটা, দুটো, তিনটে, চারটে ভার্টিক্যাল লাইন ড্র করতে পারছি, তার মানে চারটে কলাম হবে। এটা হচ্ছে গিয়ে C1,
এটা হচ্ছে গিয়ে C2, এটা হচ্ছে গিয়ে C3, আর এটা হচ্ছে গিয়ে C4। হয়ে গেল সলভ। তাহলে এখানে আমরা যদি বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলি কটা রো রয়েছে, না রো রয়েছে আমাদের তিনটা, কলাম রয়েছে আমাদের চারটা। এর ক্ষেত্রে কটা রো রয়েছে, এর ক্ষেত্রে রো রয়েছে তিনটা, কলাম রয়েছে তিনটা। তাহলে রো কলামের ব্যাপার ক্লিয়ার, ওকে। এরপরে সি ম্যাট্রিক্স আসছি, কটা হরাইজন্টাল লাইন ড্র করব। হরাইজন্টাল লাইন একটা, দুটো হরাইজন্টাল লাইন ড্র করতে পারছি, তাহলে দুটো রো, R1 R2। এখন ভার্টিক্যাল লাইন ড্র করব, কটা লাইন ড্র করতে পারছি দেখবো, একটা ড্র করতে পারছি, দুটো ড্র করতে পারছি, তিনটে ড্র করতে পারছি। তাহলে স্যার তিনটে কলাম হবে, অবশ্যই তিনটে কলাম হবে, C1 C2 C3। তাহলে এখানে সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো কটা রয়েছে, কলাম কটা রয়েছে, না স্যার সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটি রো আমরা পেয়েছি, তিনটে কলাম আমরা পেয়েছি, ওকে। তাহলে এইভাবে কিন্তু আমাদের রো কলামগুলো বের করতে হবে, বা জাস্ট কোনো ব্যাপার না, পুরো ইজি একটা টপিক। রো আর কলাম কী হবে, রো বের করার জন্য একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হরাইজন্টাল লাইন ড্র করবে, কটা হরাইজন্টাল লাইন ড্র করতে পারছো, তো ওটা রো হয়ে যাবে। আগে সেটা ম্যাট্রিক্স কিনা সেটা চেক করে নেবে। এরপরে কলামের জন্য ভার্টিক্যাল লাইন ড্র করবে, যটা ভার্টিক্যাল লাইন ড্র করতে পারবে তটা, যেমন এর ক্ষেত্রে আমরা তিনটে ভার্টিক্যাল লাইন ড্র করতে পারছি, তাহলে আমাদের তিনটে কলাম হচ্ছে, দুটো হরাইজন্টাল লাইন ড্র করতে পারছি, দুটো রো হচ্ছে। এর ক্ষেত্রে আমরা চারটে ভার্টিক্যাল লাইন ড্র করতে পারছি, তাই চারটে কলাম হচ্ছে, তিনটে হরাইজন্টাল লাইন ড্র করতে পারছি, তাই তিনটে রো হচ্ছে, ওকে। তাহলে এই হচ্ছে গিয়ে রো কলামের ব্যাপার। আশা করছি রো কলামের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আসছি আমরা অর্ডার অফ এ ম্যাট্রিক্সে আমরা ঢুকবো। অর্ডার অফ এ ম্যাট্রিক্সে আমরা ঢুকবো, তারপরে কিন্তু আমরা ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিক্সে যাব। এরপরে কি, এরপরে আসছে গিয়ে রো কলামের ব্যাপারটা গেল, এরপরে আসছে স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্ট। স্ট্যান্ডার্ড অর্থাৎ অর্ডার অফ এ ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমার মনে হয় তোমাদের স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্ট, একটা অ্যারেঞ্জমেন্ট কীভাবে হতে পারে সেই অ্যারেঞ্জমেন্টটা একবার তোমাদের সাথে ডিসকাস করে নেওয়া উচিত। তাহলে কি পয়েন্ট করবে না, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্ট অফ আ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে কীভাবে অ্যারেঞ্জ করতে হয়, কীভাবে লিখতে হয়, সেটার স্ট্যান্ডার্ড ভার্সনটা আমি দেখাচ্ছি। তুমি খুব ভালো ভালো কোশ্চানে কিন্তু এইরকম তোমাকে বলে দেবে না, খুব ভালো ভালো কোশ্চানে কিন্তু এই ফর্মেটে দেবে, স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্ট ফর্মেটে কিন্তু তোমাদের দিয়ে কোশ্চান দেবে। তো স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্টটাকে আমরা এইভাবে লিখে থাকি, কিভাবে না হচ্ছে গিয়ে যে একে আমরা এইভাবে লিখে থাকি। সাপোজ আমি কোনো মানে সংখ্যা লিখছি না, আমি সাপোজ এইভাবে করছি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তোমরা হঠাৎ দেখে এগুলো অবাক হবে, স্যার এই যে A11 A12 A13 এই জিনিসগুলো কি? তোমরা বলবে হয়তো তাহলে এই ফার্স্ট এলিমেন্টটা 11, সেইটা হয়তো বোঝাতে চাইছে এই A11 মাধ্যমে। এইটা কিন্তু না, কোনোদিনও A11 মানে কিন্তু 11 না, ফার্স্ট এলিমেন্ট 11 কিন্তু এটা কোনোদিন বুঝবে না। A11 মানে কিন্তু যে ফার্স্ট এলিমেন্টটা 11 এটা কিন্তু না। A22 এর মানে যে মানে 3 4 5 নম্বর এলিমেন্টটা যে 22 সেটা কিন্তু না, বা A32 এর মানে যে এই এলিমেন্টটা 32 সেটা কিন্তু না। তাহলে স্যার এটার কি মানে রয়েছে, না এটার মানে হচ্ছে গিয়ে যে A11 মানে কি, এই যে A11 সেটা আমি এখন তোমাদের বোঝাবো, এইখানেই তোমাদের বোঝাবো সেটা। তার আগে আমি এই জায়গাটায় আমি একটা গোল করে সার্কেল করে দিচ্ছি যে A11 = 11, এটা কিন্তু ভুল। এরপরে আসছে A11 মানে কি, অনেকটাই বড় হয়ে গেল। A11 মানে কি, না A11 মানে এটা কি, না A11 মানে হচ্ছে যে এলিমেন্ট অফ, আমি ইংলিশে ফার্স্টে বলছি তারপর বাংলায় বলেছি। A11 মানে হচ্ছে এলিমেন্ট অফ ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। ওটা বোঝার আগে তোমরা আগে এখানে বলো কটা রো রয়েছে। হরাইজন্টালি আমরা তিনটে লাইন ড্র করতে পারছি, তাহলে রো তিনটে রয়েছে, এখানে লিখে নাও R = 3। কলাম কটা রয়েছে, ভার্টিক্যালি তিনটে লাইন ড্র করতে পারছি, তাহলে কলাম তিনটে রয়েছে, এখানে আমি লিখে দিচ্ছি C1 C2 C3। এখানে আমি লিখে দিচ্ছি R1 R2 R3। তাহলে আমরা তিনটে রো তিনটে কলাম পেয়ে গেছি। তাহলে A11 মানে কি, না A11 মানে হচ্ছে গিয়ে এই জিনিসটা কি, এখানে 11 রয়েছে, 11 রয়েছে মানে 11, 11 নয় কিন্তু 11। এই জিনিসটা কি, না এই জিনিসটা তোমাদের সিম্বলাইজ করবে বা তোমাদের চিহ্নিত করবে হচ্ছে রোকে, রো নাম্বার।
রো সংখ্যাকে, অর্থাৎ কত নম্বর রো এর এলিমেন্ট সেটাকে তোমাদের বলবে, শেষের ওয়ানটা তোমাদের বলবে, বা শেষের যেটা থাকবে সেটা তোমাদের বলবে কত নম্বর কলামে। তাহলে A11 মানে কি না, A11 মানে হচ্ছে গিয়ে যে এলিমেন্ট অফ ফার্স্টেরটা কাকে রিপ্রেজেন্ট করবে রোকে। তাহলে কত রয়েছে 1, তার মানে ফার্স্ট রোতে রয়েছে A11 রয়েছে। তাহলে এলিমেন্ট অফ ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ডেরটা কি কে রিপ্রেজেন্ট করবে, কলামকে। কত নম্বর কলাম, 1 রয়েছে, ফার্স্ট কলামে রয়েছে, অবশ্যই রয়েছে। তাহলে A11 কিন্তু আমাদের হয়ে গেল এলিমেন্ট অফ ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। এলিমেন্ট অফ কি হলো না, এলিমেন্ট অফ হচ্ছে গিয়ে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। তাহলে A11 আমরা এটা বলতে পারলাম যে এলিমেন্ট অফ ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। তাহলে এই যে 11 বাই যে 32 বা 23 এই জিনিসগুলো কাকে রিপ্রেজেন্ট করছে না, এই জিনিসগুলো, এই যে লেখাগুলো, এই যে দুটো যে ডিজিট আমরা লিখছি তার মধ্যে ফার্স্ট ডিজিটটা আমাদের রিপ্রেজেন্ট হচ্ছে রো নাম্বারকে, অর্থাৎ কত নম্বর রো এর এলিমেন্ট সেটা। সেকেন্ডটা রিপ্রেজেন্ট করছে আমাদের কলাম নাম্বারকে, অর্থাৎ কত নম্বর স্তম্ভের। অর্থাৎ আমি এটাকে যদি বাংলায় লিখি তাহলে হবে হচ্ছে গিয়ে কি না, হচ্ছে প্রথম সারি ও প্রথম স্তম্ভের পদ A11। তাহলে আমি ইংরেজিতেও লিখে দিয়েছি, বাংলায়ও লিখে দিয়েছি, তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা বলবে। তাহলে A11 মানে কি, দুটো যে ডিজিট থাকে, 2 ডিজিট, তার মধ্যে ফার্স্ট ডিজিটটা কাকে রিপ্রেজেন্ট করছে না, ফার্স্ট ডিজিটটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে গিয়ে রো নাম্বারকে, অর্থাৎ কত নম্বর রো এর এলিমেন্ট সেইটাকে রিপ্রেজেন্ট করছে। সেকেন্ড ডিজিটটা কাকে রিপ্রেজেন্ট করছে না, সেকেন্ড ডিজিটটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে গিয়ে তোমার কত নম্বর কলামে রয়েছে সেইটাকে, অর্থাৎ কত নম্বর কলামে রয়েছে সেইটাকে তোমাদের রিপ্রেজেন্ট করছে। তাহলে যদি আমি বলি A11 তাহলে কি না, এলিমেন্ট অফ ফার্স্ট রো, অর্থাৎ প্রথম রো এ রয়েছে অ্যান্ড ফার্স্ট কলামে রয়েছে। তার মানে আমি এটাকে বাংলায় বলতে পারি যে প্রথম সারি ও প্রথম স্তম্ভের পদ, সেটাকে আমরা A11 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তোমাদের এইরকম দেবে, এইরকম মানে রিপ্রেজেন্ট করে দেবে A11 A12। তাহলে তোমরা A12 বলতে পারবে কি না, এলিমেন্ট অফ, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় স্তম্ভের পদ, প্রথম সারি। A13 হচ্ছে প্রথম সারি তৃতীয় স্তম্ভের পদ। A21টা কি, দ্বিতীয় সারি, নট প্রথম সারি, কিন্তু 1 আছে মানে প্রথম সারি না, ফার্স্টেরটা আমাদের সারিকে রিপ্রেজেন্ট করবে, সেকেন্ডেরটা স্তম্ভ। তাহলে ফার্স্টে 2 রয়েছে, তার মানে দ্বিতীয় সারি, রো 2তে রয়েছে এবং ফার্স্ট কলামে রয়েছে। ওকে, A22 হচ্ছে গিয়ে সেকেন্ড, দ্বিতীয় সারি, স্তম্ভ। A23 হচ্ছে দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ। A31টা কি, তৃতীয় সারি, তৃতীয় সারিতে রয়েছে, প্রথম স্তম্ভে রয়েছে। A32টা কি, 32 হচ্ছে গিয়ে তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ। আর A33 বা সর্বশেষ যেটা, সেটা হচ্ছে গিয়ে তৃতীয় সারি এবং তৃতীয় স্তম্ভ। এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যে কত নম্বর সারি এবং কত নম্বর কলাম, অর্থাৎ মানে স্তম্ভে, কত নম্বর স্তম্ভে সেটা রয়েছে। এটাকে আমি পুরো নর্মালাইজ করে আমি তোমাদের একটা বলে দিচ্ছি, এবং সেইটা হচ্ছে গিয়ে তোমাদের মেন জিনিস মনে রাখতে হবে। এটা ছিল জাস্ট একটা এক্সাম্পলের মতো। সেই জিনিসটা কি, সেই জিনিসটা আমি এইখানে লিখে দিচ্ছি। সেই জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা এইভাবে লিখে থাকি। আমরা তো সবসময় 11 13 34 এটা তো ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে জে। যে অনেকটা কাছাকাছি হয়ে গেল, তাই লিখতেও সুবিধা হবে, তাই আমি বলছি জে। স্যার জে লিখলেন, জের জায়গায় আমরা জের জায়গায় যে কোনো কিছু ইউজ করতে পারি। জে এইটা কি না, এইটা হচ্ছে আমরা সেই আবার ইংরেজিতেই লিখবো এলিমেন্ট অফ ফার্স্টেরটা কাকে রিপ্রেজেন্ট করবে, তার আগে আমি লিখে দিচ্ছি ফার্স্টেরটা এখানে। টা কাকে রিপ্রেজেন্ট করবে, আইটা কাকে রিপ্রেজেন্ট করবে না, আইটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে গিয়ে রো নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, আইটা রিপ্রেজেন্ট করবে রো নাম্বার। যেটা কাকে রিপ্রেজেন্ট করবে না, যেটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে গিয়ে কলাম নাম্বার, COLUMN, কলাম নাম্বার। তাহলে আইটা কাকে রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট করছে রো নাম্বার, যে রিপ্রেজেন্ট করছে হচ্ছে গিয়ে কলাম নাম্বার। তাহলে কাকে রিপ্রেজেন্ট করছে না, রিপ্রেজেন্ট করছে হচ্ছে গিয়ে রো নাম্বারকে, অর্থাৎ যেটা কত নম্বর রোতে রয়েছে, অর্থাৎ কত নম্বর সারির পদ, সেইটা রো নাম্বার বা হচ্ছে গিয়ে সারি সংখ্যা। আর কলাম নাম্বার বাকি বা হচ্ছে গিয়ে স্তম্ভ সংখ্যা, অর্থাৎ কত নম্বর স্তম্ভে রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যে মানে কি না, তম সারি এবং যে তম কলাম বা স্তম্ভের পদ। তাহলে এলিমেন্ট অফ রো অ্যান্ড জেথ কলাম, COLUMN। এটাকে যদি আমি বাংলায় লিখি তাহলে কি হবে না, বাংলায় লিখলে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার, এটাকে মুছে দিচ্ছি, তোমরা তো বুঝতে পারলি যে রো নাম্বার কলাম নাম্বার।
বাংলায় কি হবে, বাংলায় হয়ে যাবে হচ্ছে গিয়ে আইথ সারি, আইথ সারি মানে আই নম্বর সারি, মানে আই জায়গায় যে কোনো একটা আই হচ্ছে কিন্তু একটা ভেরিয়েবল, অর্থাৎ যে কোনো একটা হতে পারে, অর্থাৎ আইথ সারি এবং, এবং কি না, এবং হচ্ছে গিয়ে জেথ কলাম, আইথ সারি এবং জেথ স্তম্ভ, জেথ স্তম্ভের পদ। আমি সেটা খুব বাংলাতে খুব ভালোভাবে লিখে দিলাম যে এ আই জে মানে কি, তাহলে না এ আই জে মানে হচ্ছে গিয়ে, এ আই জে মানে তাহলে কি বোঝাচ্ছে, না এ আই জে মানে বোঝাচ্ছে এলিমেন্ট অফ আইথ রো অ্যান্ড জেথ কলাম, অর্থাৎ আইথ সারি মানে হচ্ছে গিয়ে আই নম্বর সারির এলিমেন্ট, ফার্স্টেরটা সারিকে বোঝাবে সবসময়। যদি তোমাদের A3 4 দিয়ে দেয় বা A4 2 দিয়ে দেয়, তাহলে তোমরা বলবে স্যার ছোটোটা নিশ্চয়ই সারি হবে, বড়োটা নিশ্চয়ই স্তম্ভ হবে, বাট না, ওরকম করে কিন্তু ট্রিক লাগাতে যাবে না। ট্রিক লাগাতে গেলে কোশ্চেন ভুল হওয়ার চান্স রয়েছে। প্রথমে একটা আমি যেটা বলছি সেই জিনিসটা মনে রাখবে, প্রথমে একটা কাকে রিপ্রেজেন্ট করবে, না প্রথমে একটা সারি বা রো কে রিপ্রেজেন্ট করবে, ফার্স্ট যেটা থাকবে, তাহলে আই কাকে রিপ্রেজেন্ট করছে, আই রিপ্রেজেন্ট করছে হচ্ছে সারিকে বা রো কে, শেষেরটা কাকে রিপ্রেজেন্ট করবে, এবং লাস্টে যেটা থাকবে সেই লাস্টেরটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে স্তম্ভ বা কলাম নাম্বারকে, স্তম্ভ সংখ্যা বা কলাম নাম্বারকে। A2 3 কত নম্বর রো কত নম্বর কলাম, 2 নম্বর রো 3 নম্বর কলাম, দেখতে পাচ্ছ R2C3। ঝটপট এইভাবে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে, এইগুলো যদি আমি জিজ্ঞাসা করি। এরপরে আমি এই রিলেটেড কতগুলি এনেছি কোশ্চান, মানে কোশ্চান বলা ভুল, আমি সেগুলো তোমাদের থেকে ভেরিফাই করে নেব যে তোমরা ঠিকঠাকভাবে বুঝেছো, যদি তাহলে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে আশা করছি। আমি যদি এখন তোমাদের দিই, কত রয়েছে না, A89, আমি লিখে দিচ্ছি, পরপর লিখছি, 26, A26, A52, A61, A39, A27, A85, A92। কোনটা রো কোনটা কলাম, ফার্স্টেরটা রো সেকেন্ডেরটা কলাম, তাহলে A89 কি হবে, A89 হয়ে যাবে এলিমেন্ট অফ, এলিমেন্ট অফ 8th রো অ্যান্ড 9th কলাম, 9th কি, 9th হচ্ছে কি কলাম 2 6। এমনি কত হবে, আমি রো নাম্বার কলাম নাম্বার লিখছি, রো নাম্বারকে RN দ্বারা আমি রিপ্রেজেন্ট করছি, কলাম নাম্বারকে CN, বা রো নাম্বার কলাম নাম্বারগুলোই তোমরা বলো, কারণ এত বড় বড় লিখতে গেলে অনেকটাই টাইম কনজিউমিং হয়ে যাবে। তো আমি জাস্ট রো নাম্বার কলাম নাম্বারগুলো বলছি, রো নাম্বার কলাম নাম্বার। হ্যাঁ, রো নাম্বার সবার ক্ষেত্রে রো নাম্বার কলাম নাম্বারটা আমার জানা দরকার। রো নাম্বার কলাম নাম্বার, রো নাম্বার কলাম নাম্বার, রো নাম্বার কলাম নাম্বার। ফার্স্টেরটার ক্ষেত্রে তো 8 রো 9th কলাম হলো, সেকেন্ডেরটা কি হবে, ফার্স্টেরটা রো সেকেন্ডেরটা কলাম, ফার্স্টের কত রয়েছে রো 2, তাহলে রো নাম্বার 2 দ্বিতীয় সারি 6 নম্বর কলাম, থার্ডেরটা 5 নম্বর সারি 2 নম্বর কলাম বা 2 নম্বর স্তম্ভ, এটা হচ্ছে গিয়ে 6 নম্বর সারি প্রথম স্তম্ভ, এটা হচ্ছে গিয়ে তৃতীয় সারি নবম স্তম্ভ, এটা হচ্ছে গিয়ে নবম সারি দ্বিতীয় স্তম্ভ, এটা হচ্ছে গিয়ে অষ্টম সারি পঞ্চম স্তম্ভ, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় সারি সপ্তম স্তম্ভ। পুরো জলের এরকম সোজা এবং পুরো 1 সেকেন্ডের মধ্যে সবগুলো করে ফেলা পসিবল, যদি তোমরা শুধু এই জিনিসটা জানো যে AIJ মানে হচ্ছে গিয়ে, এর ক্ষেত্রে রো নাম্বার হচ্ছে গিয়ে আই, কলাম নাম্বার হচ্ছে গিয়ে জে। এই জিনিসটা বাস শুধু তোমাদের জানতে হবে, তাহলে কিন্তু তোমরা এগুলো কিন্তু অনায়াসে করতে পারবে। এগুলো তোমাদের এক্সামে আসবে না, বাট এগুলো হচ্ছে বেসিক জিনিস যেটা কিন্তু তোমাদের জানাটা জরুরি। ওকে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড অ্যারেঞ্জমেন্টটা করলাম। এরপরে আসছে গিয়ে লাস্ট আমরা একটা জিনিস করব, যেটা হচ্ছে গিয়ে অর্ডার অফ এ ম্যাট্রিক্স। তারপর কিন্তু আমরা ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিক্সে কিন্তু আমরা চলে যাব। অর্ডার অফ এ ম্যাট্রিক্স খুবই সহজ একটা টপিক, বাট জানা খুব জরুরি। অর্ডার অফ আ ম্যাট্রিক্স, অর্ডার অফ আ ম্যাট্রিক্স কি বলছে, না অর্ডার অফ আ ম্যাট্রিক্স বলছে যে কোনো ম্যাট্রিক্সের যদি কতগুলো সারি কতগুলো স্তম্ভ থাকে তাহলে কি হবে। না আমি সেই ডেফিনেশনটা লিখছি, যে কোনো ম্যাট্রিক্স এর যদি m সংখ্যক, আমি m আর n ইউজ করব, যদি m সংখ্যক, সেখানে i j ইউজ করেছি, যদি m সংখ্যক সারি বা রো এবং n সংখ্যক স্তম্ভ বা
বা লিখছি না, স্তম্ভ বা কলাম, স্তম্ভ বা হচ্ছে গিয়ে কলাম থাকে, তাহলে তাহলে আমি এতদূর কি লিখলাম না, কোনো ম্যাট্রিক্সে যদি m সংখ্যক সারি এবং n সংখ্যক স্তম্ভ থাকে তাহলে ম্যাট্রিক্সটির অর্ডার কি হবে, ম্যাট্রিক্সটির ক্রম হবে, ম্যাট্রিক্সটির ক্রম, অর্ডারের বাংলা কিন্তু হচ্ছে ক্রম, অর্ডারের বাংলা কি না, অর্ডারের বাংলা হচ্ছে কি ক্রম। ক্রম কেমিস্ট্রিতে তোমরা 12-এ পড়বে ক্রম আণবিকতা, তো কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে, তার আগে এখানে এই ক্রম সেই ক্রম কিন্তু খুব মানে পুরোপুরি 100% ডিফারেন্স, 100% আলাদা। এই ক্রমটা কি বলছে না, ম্যাট্রিক্সটির ক্রম কত হবে না, ম্যাট্রিক্সটির ক্রম হয়ে যাবে হচ্ছে গিয়ে এম ক্রস এন, এম ক্রস এন, এম ইন্টু এন না, তোমরা সাপোজ আমি যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দিই তাহলে ম্যাট্রিক্সটা আমি লিখেই দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, ম্যাট্রিক্সটা আমি লিখে দিচ্ছি। এখন আমি ডেফিনেশনটা আরেকবার রিপিট করছি, প্রত্যেকটা জিনিস আমি দুবার তিনবার রিপিট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি বলছে না, কোনো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কাকে বলবো, কোনো ম্যাট্রিক্সে যদি এম সংখ্যক সারি থাকে, সেটা হতে পারে 3টে সারি রয়েছে, হতে পারে 10টা সারি রয়েছে, হতে পারে 100টা সারি রয়েছে, সেই জন্য আমরা একটা ভেরিয়েবল ইউজ করছি। যদি এম সংখ্যক সারি থাকে এবং এন সংখ্যক স্তম্ভ থাকে, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সে যদি এন সংখ্যক সারি থাকে এবং এন সংখ্যক স্তম্ভ থাকে, তাহলে ম্যাট্রিক্সটির ক্রম কি হবে না, ম্যাট্রিক্সটির ক্রম হবে হচ্ছে গিয়ে এম ক্রস এন, ম্যাট্রিক্সটির ক্রম কি হবে না, ম্যাট্রিক্সটির ক্রম হয়ে যাবে হচ্ছে গিয়ে এম ক্রস এন। এই জিনিসটা কিন্তু ভাইটাল, এম ক্রস এন হয়ে যাবে ম্যাট্রিক্সটির ক্রম, কোনোদিনও কিন্তু এম ইন্টু এন বলবে না, এম ক্রস এন। ভেক্টরে তোমরা পড়েছো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এ ক্রস বি, সেরকম এখানেও বলবে এম ক্রস এন, এ বি এর ক্রস প্রোডাক্ট তো এ ক্রস বি, সেরকম এখানে ধরে নেবে যে এম এন এ যদি বুঝতে অসুবিধা হয় বা মনে রাখতে অসুবিধা হয় তাহলে বুঝে রাখবে যে এখানে ক্রম বের করার জন্য আমাদের এম আর এন এর অর্থাৎ রো নাম্বার আর কলাম নাম্বারের কিন্তু আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে এখানে আমরা যদি আসি, এখানে কটা রো রয়েছে কটা কলাম রয়েছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে রো 3টে কলাম রয়েছে, তাহলে আর রো কটা রয়েছে 3টে, কলাম কটা রয়েছে 3টে, তাহলে এর অর্ডারটা কত হবে না, এর অর্ডারটা বা ক্রম, অর্ডার বা হচ্ছে ক্রম সেটা কত হবে না, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে, যদি কি বলছে এম সংখ্যক সারি কত সংখ্যক সারি 3, এন সংখ্যক কলাম কত সংখ্যক কলাম 3, তাহলে আমি ব্র্যাকেটে লিখেছি এটা হচ্ছে এম এটা হচ্ছে এন, তাহলে এম ইকুয়াল টু কত হচ্ছে 3, এন ইকুয়াল টু 3, তাহলে কি করতে হবে, ক্রম বের করার জন্য এম ক্রস এন করবো 3 ক্রস 3, কখনো কিন্তু ইন্টু 9 ইকুয়াল টু 9 করবি না, ইকুয়াল টু 9 করবি মানে এটা কিন্তু সম্পূর্ণ ভুল, ইকুয়াল টু 9 কিন্তু কোনোদিনও হবে না, ইকুয়াল টু 9 কিন্তু কোনোদিনও হবে না, শুধুমাত্র ক্রম এত দূরই রাখবি, এত দূর, ভুলেও কিন্তু ইকুয়াল টু যদি 9 করেছি, যদি তোকে এই ম্যাট্রিক্সটা বই দিয়ে দিল বা কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে বলছে যে এই ম্যাট্রিক্সটি ক্রম হবে, তোকে দিয়ে দিল 3 ক্রস 3, তোকে 4টে অপশান দেবে, এ দিয়ে দেবে 3 ক্রস 3, বি দিয়ে দেবে 9, সি দিয়ে দেবে 1, ডি দিয়ে দেবে হচ্ছে গিয়ে নান অফ দিজ। তাড়াতাড়ি তোরা জানিস যে 3 ক্রস 3 হবে, তোরা 9 করবি, 3 ক্রস 3 হবে 9, বাট এটা কিন্তু নয়, এটা কিন্তু ভুল, অ্যান্সার হবে কিন্তু এ 3 ক্রস 3, কোনোদিনও 3 ক্রস 3 করে কিন্তু 9 করবি না, 9 করা মানে কিন্তু এটা ভুল। তাহলে তোরা কি করবি, তোরা কিন্তু 3 ক্রস 3 করবি, এত দূর পর্যন্তই হচ্ছে অর্ডার, এরপরে যে ইকুয়াল টু যে 9 এটা কিন্তু সম্পূর্ণ ভুল, তাই এটা কিন্তু করতে যাবি না। যদি এখানে 9টা টিক করে দিস বাস গেল, তোর যে 1 নাম্বার ছিল সেই 1 নাম্বারটা করলা তুই 0 পাবি। আর যদি 3 ক্রস 3 বুদ্ধিমানের মতো করে আসিস তাহলে কিন্তু 1 নম্বরটা যাবে না, 1 নম্বর কিন্তু তোর পকেটে এসে ঢুকবে। এই জিনিসটা খেয়াল রাখবি যে 3 ক্রস 3 পর্যন্তই হচ্ছে গিয়ে অর্ডার, এরপরে যে ইকুয়াল টু 9 সেটা কিন্তু নয়, গুণ কোনোদিনও করা যাবে না। তাহলে আবার রিপিট করছি, অর্ডার অফ এ ম্যাট্রিক্স কি না, কোনো একটা ম্যাট্রিক্সে যদি এম সংখ্যক রো থাকে এবং যদি এন সংখ্যক কলাম থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে যে তখন তার যে ক্রমটা হয়ে যাবে সেটা হবে এম ক্রস এন, নট কিন্তু এম ইন্টু এন, এম ক্রস এন হবে, এম ইন্টু এন কিন্তু কোনোদিনও হবে না। এরপরে আমাদের আসছে গিয়ে কিছু এক্সাম্পল আমরা দেখবো, তারপর কিন্তু আমরা ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিক্সে কিন্তু আমরা যাব। তারা মানে কি কিছু এক্সাম্পল দেখবো, তারপর আমি একটা সামারি করে দেবো তোদের জন্য, সেই সামারিটা করে দিয়ে কিন্তু তারপর কিন্তু আমরা ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিক্সে ঢুকবো, যেটা আমাদের লাস্ট পার্ট। তাহলে কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, তোকে যদি আমি বের করতে দিই যে ক্রম কি হবে, সেটা আমার লেখা আছে, সেই মানে আমার নোটে যেগুলো আছে সেইগুলোই আমি দিচ্ছি। 69708251, 69708251 এটা একটা ম্যাট্রিক্স। বি 10864 এটা একটা ম্যাট্রিক্স। সি PQRSUV PQRSUV, ডি MN
এম এন, কোনোদিনও কিন্তু ছোট হাতে লেখা যাবে না, ম্যাট্রিক্সে ডিফাইন করার জন্য ক্যাপিটাল দরকার। ই কত দিয়েছে? 1034, 1034। অ্যাপ কত রয়েছে? 69। এখন আসছে কি এর অর্ডারগুলো কত হবে? অর্ডারগুলো সবসময় কিন্তু এই জায়গাটায় লেখা হয়, এই জায়গাটায় লেখা হয়। অর্থাৎ একজনের যদি অর্ডার, একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি এম ক্রস এন হয় তাহলে এম ক্রস এন লিখবি। সাপোজ পি কিউ আর এস রয়েছে, এর অর্ডার হচ্ছে এম ক্রস এন, এইভাবে কিন্তু লিখবি। তাহলে এর অর্ডার কতগুলো রো রয়েছে? রো রয়েছে 1 2, দুটো রো, কলাম রয়েছে 4টা, তাহলে 2x4 রো ইন্টু কলাম হয়ে গেল। কটা রো রয়েছে? দুটো রো দুটো কলাম, 2x2 হয়ে গেল। কটা রো রয়েছে? 3টে রো দুটো কলাম, 3x2 খতম। কটা রো রয়েছে? একটাই রো রয়েছে, দুটো কলাম, 1x2। কটা রো রয়েছে? একটাই রো, 4টে কলাম, 1x4। কটা রো রয়েছে? দুটো রো রয়েছে, কটা কলাম? একটা কলাম, 2x1। দুটো রো একটা কলাম, 2x1। পুরো পাতি লেভেলের প্রবলেম এগুলো, মানে প্রবলেমের মধ্যেই এগুলো পড়ে না, পাতি লেভেলে জাস্ট তোদের বোঝানোর জন্য এগুলো। সবসময় কি করবি? রোথ নাম্বার ইন্টু কলাম নাম্বার, ইন্টু না ক্রস। 2x4, 2x2, 3x2, এগুলো কিন্তু 2x4 করে 8 লিখবি না, বা 2x2 করে 4 লিখবি না, বা 1x2 করে 2 লিখবি না, বা 3x2 করে 6 লিখবি না। সেটা লেখা মানে কিন্তু তোদের গোল্লা ভুল নাম্বার আসবে, জিরো আসবে। তাহলে তোদের এই উদাহরণগুলো বোঝা গেছে আশা করছি। এরপরে আমি এতক্ষণ যা যা পড়ালাম তার একটা সামারাইজড ভার্সান করে দিচ্ছি, আমি সামারি হিসাবে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমরা নেক্সট পার্টে ঢুকবো। সামারিটা কি না, সামারি হচ্ছে যে সামারিটা কিন্তু আমি আর লিখছি না, সামারিটা আমি তোদের বলে দিচ্ছি। নোটসে আছে সামারি বলে লেখা, নোটসে গেলে কিন্তু পুরোটাই দেখতে পাবি। সামারিটা আবার সেই একই জিনিসগুলো লিখে বারবার সময় নষ্ট করতে চাই না আমি। তো সামারিটা কি না, সামারি হচ্ছে যে, সামারিটা কি বলছে না, সামারি হচ্ছে যে ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা কাকে বলছি না, একটা ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে যে কতগুলি নাম্বার হতে পারে, বা কতগুলি মানে কতগুলি সংখ্যা বা কতগুলি পদ, অর্থাৎ এক কথায় বলতে গেলে এলিমেন্ট, সাম এলিমেন্টস, অর্থাৎ কতগুলি এলিমেন্টের যে একটা রেক্ট্যাঙ্গুলার এরে বা আয়তাকার সজ্জা, সেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। 2 নম্বর আসছে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দ্বারা আমরা তাকে সজ্জিত করতে পারি না, তাকে আমরা সজ্জিত করতে পারি যে কোনো একটা ব্র্যাকেট ইউজ করে, সেটা কি না থার্ড অথবা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে আমরা তাকে সজ্জিত করতে পারি। 3 নম্বর আসছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি স্তম্ভ কোণগুলো না অনুভূমিকভাবে সজ্জিত, যে রেখা বরাবর সমস্ত পদগুলিকে নিলে একটা সারি পাবো, যতগুলি পাবো সেই হবে ততগুলি সারি হবে, R1 R2 করে। স্তম্ভ হবে হচ্ছে অনুভূমিকভাবে নয় কিন্তু উল্লম্বভাবে সজ্জিত, যে কোনো একটি রেখা বরাবর সমস্ত পদগুলিকে নিলে একটি কলাম বা একটি স্তম্ভ হবে, সেটা গেল সারি স্তম্ভের খেলা। এরপরে আসে যে ম্যাট্রিক্সের, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি তোদের ম্যাট্রিক্সের ডেফিনেশনের সময়, এই জিনিসটা হচ্ছে কি না, ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান থাকে না, অর্থাৎ ম্যাট্রিক্স হ্যাজ নো ভ্যালু, ম্যাট্রিক্স হ্যাজ নো ভ্যালু, ম্যাট্রিক্সের কিন্তু কোনো ভ্যালু নেই, এটা জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট। ডিটারমিনেন্টের ভ্যালু রয়েছে, ডিটারমিনেন্টের একটা ভ্যালু পাবি, বাট ম্যাট্রিক্সের কিন্তু কোনো ভ্যালু পাবে না, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট বা একটা সজ্জা, বুঝতে পারছিস? তাহলে সেটাই হচ্ছে যে ম্যাট্রিক্সের কিন্তু কোনো ভ্যালু নেই। এরপরে আসছে কি, এরপরে আমরা অর্ডার দেখলাম। অর্ডারের আগে আমরা কি দেখলাম যে কিভাবে আমরা সাজাতে পারি, যে এ আই জে কে আমরা কি বলতে পারি না, এ আই জে হচ্ছে এলিমেন্ট অফ আইথ রো, ফার্স্ট এরটা সবসময় রোকে ডিফাইন করবে, এলিমেন্ট অফ আইথ রো অ্যান্ড জেথ কলাম, অর্থাৎ আইতম সারি এবং জেতম স্তম্ভের পদ, এ আই জে। এরপরে আমরা অর্ডার অফ এ ম্যাট্রিক্স দেখলাম। অর্ডার অফ এ ম্যাট্রিক্সটা কি না, কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এম সংখ্যক সারি এম সংখ্যক স্তম্ভ থাকে তাহলে ম্যাট্রিক্সটির অর্ডার বা ক্রম হয়ে যায় কত, এম ক্রস এন, এম ক্রস এন হয়ে থাকে, নট এম ইন্টু এন করে এম এন করে দিবি না, এম ক্রস এন। ওকে, তাহলে এই জিনিসটা তোদের ওকে। তাহলে আমরা কমপ্লিট করলাম যে ম্যাট্রিক্সের অর্ডার অফ এ ম্যাট্রিক্স কমপ্লিট করলাম। তাহলে আমরা ম্যাট্রিক্স কি জানলাম, ম্যাট্রিক্সের ডেফিনেশন দেখলাম, ম্যাট্রিক্সের রো কলাম এগুলো নিয়ে আমরা একটু ডিপে আলোচনা করলাম। এরপরে আমরা ম্যাট্রিক্সের অর্ডার দেখলাম। এরপরে আসছে গিয়ে যে বিভিন্ন টাইপের আমরা ম্যাট্রিক্স দেখব, কি কি ধরনের ম্যাট্রিক্স আমাদের হতে পারে। আমাদের কি কি ধরনের ম্যাট্রিক্স হতে পারে, তার মধ্যে আমরা প্রথমেই লিখেছি আয়তাকার ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সও বলে থাকি। কি বলে থাকি? রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সও কিন্তু আমরা বলে থাকি। আয়তাকার ম্যাট্রিক্সটা কি না, আয়তাকার ম্যাট্রিক্স বলছে কোনো একটা ম্যাট্রিক্সের যদি এম সংখ্যক রো থাকে, এন সংখ্যক কলাম থাকে, অর্থাৎ ম্যাট্রিক্সটার অর্ডার যদি এম ক্রস এন হয়, এম ক্রস এন হয়, এবং এম ইকুয়াল টু এন যদি না হয়, অর্থাৎ নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম যদি সমান না হয়, তাহলে আমি কি কি বললাম, প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল রাখবে। কোনো একটা ম্যাট্রিক্সে যদি এম সংখ্যক রো এন সংখ্যক কলাম হয়ে থাকে, অর্থাৎ
এম ক্রস এন অর্ডারের একটি ম্যাট্রিক্স যদি হয়ে থাকে এবং তার যদি সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান না হয়, অর্থাৎ নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম যদি সমান না হয়, তখন সেই ম্যাট্রিক্সটিকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলবো। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি না, আয়তাকার ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটির রো নাম্বার বা নাম্বার অফ রো বা সারি সংখ্যা হচ্ছে এম সংখ্যক, কলাম সংখ্যা হচ্ছে গিয়ে এন সংখ্যক। এখন তাহলে তার অর্ডার কী হবে, এম ক্রস এন, আমরা একটু আগেই পড়েছি এম ক্রস এন হবে। এখন সেই এম ক্রস এন অর্ডারের একটি ম্যাট্রিক্স, তার ক্ষেত্রে যদি সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা যদি সমান না হয়, অর্থাৎ এম আর এন যদি সমান না হয়, অর্থাৎ এম নট ইকুয়াল টু এন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি বলবো না, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি সেই ম্যাট্রিক্সটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলবো। এক্সাম্পল হিসেবে আমরা কিনতে পারি না, এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি যে এ কি না এম আর এন সমান হওয়া চলবে না, 1 2 3 4 5 6, কটা সারি রয়েছে, রো রয়েছে কটা, রো রয়েছে 3টে, কলাম রয়েছে কলাম 1 2 দুটো, আর এম নট ইকুয়াল টু এন, বাস এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। বি সেরকম যদি আমি একটা নিয়ে নিই 1 2 3 4 5 6 4 6 9, তাহলে এখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে রো কটা রয়েছে, রো রয়েছে দুটো, কলাম রয়েছে 3টা, তাহলে এক্ষেত্রেও এম নট ইকুয়াল টু এন। তাহলে এই দুটো কিন্তু এ আর বি, এই দুটো হচ্ছে গিয়ে তোমার আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের এক্সাম্পল, বুঝতে পারছো আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের মেন জিনিস হচ্ছে এম সংখ্যক রো এন সংখ্যক কলাম তো থাকবে, অর্থাৎ এম ক্রস এন অর্ডারের একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান হয়, মেন জিনিস হচ্ছে এইটা, মেন জিনিস হচ্ছে এইটা, সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা কিন্তু সমান হওয়া যাবে না। সেটাই যদি হয়, অর্থাৎ সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা যদি সমান না হয়, তখন সেই ম্যাট্রিক্সটিকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, এরপরে আসে বর্গাকার ম্যাট্রিক্স। এরপর কি রয়েছে না, এরপরে ডেফিনেশন রয়েছে 2 নম্বর হচ্ছে গিয়ে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার, ইংলিশ টার্মগুলো আর লিখছি না, আমি বলে দিচ্ছি, নোটসে কিন্তু লেখা আছে সব। বর্গাকার ম্যাট্রিক্স, কারণ এত কিছু লিখতে গেলে অনেকটাই টাইম কনজিউমিং হয়ে যাবে। বর্গাকার ম্যাট্রিক্সটা কিনা, বর্গাকার ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে যে কোনো একটা ম্যাট্রিক্সের তার রো হচ্ছে গিয়ে রো নাম্বার হচ্ছে গিয়ে এম, কলাম নাম্বারও হচ্ছে গিয়ে এম, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সে যদি এম সংখ্যক রো এবং এম সংখ্যক কলাম, অর্থাৎ যতগুলি রো রয়েছে ঠিক ততগুলিই কলাম রয়েছে, অর্থাৎ এম সংখ্যক রো এম সংখ্যক কলাম রয়েছে, তাহলে এর অর্ডারটা কী হয়ে যাবে না, এর অর্ডারটা হয়ে যাবে এম ক্রস এম, বা তোমরা এটাকে এম স্কোয়ারও বলতে পারো, বাট তোমরা এম ক্রস এম বলবে। তাহলে তোমরা কি বলবে না, কোনো একটা এম ক্রস এম অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সেটাকে বর্গাকার ম্যাট্রিক্স বলবো, যে তার রো নাম্বার কলাম নাম্বারটা কি হচ্ছে না, রো নাম্বার এবং কলাম নাম্বারটা সেম হচ্ছে। এবং আগেরটার ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতে ভুলে গেছি, কি না একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্টে থাকবে, অর্থাৎ আয়তাকারভাবে যদি সজ্জিত থাকে, সেটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলছি। বর্গাকার ম্যাট্রিক্স হলে আমরা কি বলবো না, একটা এম ক্রস এম অর্ডারের ম্যাট্রিক্স যদি বর্গাকারে সজ্জিত থাকে, আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকারে সজ্জিত থাকবে, বর্গাকার ম্যাট্রিক্স কী হবে, বর্গাকারে সজ্জিত থাকবে, অর্থাৎ তার রো নাম্বার কলাম নাম্বার, অর্থাৎ এই জিনিসটা এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, রো নাম্বার ইকুয়াল টু কিন্তু কলাম নাম্বার হতে হবে, অর্থাৎ বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যতগুলি রো তুমি নেবে ঠিক ততগুলি তোমাকে কলাম নিতে কিন্তু হবে, না হলে কিন্তু সেটা ভুল হবে। যদি তুমি 4টে রো নাও 4টেই কলাম নিতে হবে, 3টে রো নিলে 3টেই কলাম নিতে হবে, তুমি 4টে রো 5টে কলাম নেবে, সেটা কিন্তু কোনোদিনও বর্গাকার ম্যাট্রিক্স হবে না, সেটা তখন আয়তাকার বা রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তখন সেটা কী হবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় কিন্তু বর্গাকারে সজ্জিত হবে, আর বর্গাকারে সজ্জিত হতে হলে কি হয়, দুই দিক সমান হতে হয়, তাহলে যতগুলি রো নেবে ঠিক ততগুলিও কিন্তু কলাম নিতে হবে। এক্সাম্পল যদি আমরা দেখি, একটা 2 × 2 অর্ডারের বর্গাকার ম্যাট্রিক্স কী হবে, এ ইকুয়াল টু 1 2 3 4, এটা হচ্ছে কি 2 × 2 অর্ডারের। বি ইকুয়াল টু যদি আমি লিখি 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে গিয়ে 3 × 3 অর্ডারের একটা বর্গাকার ম্যাট্রিক্স। দেখতে পাচ্ছি 3টে রো রয়েছে 3টে কলাম রয়েছে, দুটো রো রয়েছে দুটো কলাম রয়েছে, তাহলে বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি না, যতগুলি রো থাকবে ততগুলো কিন্তু কলাম থাকতে হবে, বুঝতে পারছো। এরপরে বর্গাকার ম্যাট্রিক্সের পরে কি রয়েছে না, বর্গাকার ম্যাট্রিক্সের পরে আমাদের আসছে গিয়ে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স বা এটাকে আমরা বর্গাকার বা বর্গ ম্যাট্রিক্সও বলে থাকি, বর্গাকার ম্যাট্রিক্স বা এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্সও বলে থাকি। এরপরে আসছে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। তাহলে বর্গাকার গেল, বর্গাকারের কাজ শেষ, এরপরে আসছে সারি ম্যাট্রিক্স। কত নম্বর হবে তাহলে, 3 নম্বর হবে। সারি সারি ম্যাট্রিক্স আমি এইখানেই বোঝাবো। 4 নম্বর স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স 3 নম্বর সারি ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্স আমরা কাকে বলবো না, মাঝখানে একটা দাগ টানছি, সারি ম্যাট্রিক্স আমরা কাকে বলবো না, সারি ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে যে
কোনো একটা ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স, তার মানে কি না কোনো একটা ম্যাট্রিক্সে যদি একটি মাত্র সারি থাকে তখন সেটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। তাহলে সারি ম্যাট্রিক্স আমরা কাকে বলবো না, সারি ম্যাট্রিক্স আমরা তাকেই বলবো কোনো একটা ম্যাট্রিক্সে যদি একটি মাত্র সারি থাকে তখন সেটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। তাহলে সারি ম্যাট্রিক্স আমরা কাকে বলছি না, সারি ম্যাট্রিক্স আমরা বলছি কোনো একটা ম্যাট্রিক্সে কি না কোনো একটা ম্যাট্রিক্সে যখন একটি মাত্র সারি থাকবে, কটা একটি মাত্র সারি যখন থাকবে কোনো একটা ম্যাট্রিক্সে তখন সেটাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। তখন সেটাকে আমরা কি বলবো সারি ম্যাট্রিক্স। তাহলে কি থাকবে একটি সারি একটি মাত্র সারি থাকবে, কলাম যতগুলো খুশি থাকতে পারে একটি মাত্র সারি থাকবে। তাহলে এর অর্ডারটা কি হবে না, এর অর্ডারকে আমরা কিভাবে লিখি সারি ক্রস স্তম্ভ, অর্থাৎ একটি মাত্র রো থাকবে ওয়ান ক্রস এন, এর অর্ডার কিন্তু অলওয়েজ এইটা হবে ওয়ান ক্রস এন। সারি ম্যাট্রিক্সের অর্ডার অলওয়েজ কিন্তু ওয়ান ক্রস এনই হবে। এরপরে আসছে স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স কি, এখন তোমরা বলতে পারবে স্যার সারি ম্যাট্রিক্সে যদি একটি মাত্র সারি থাকে তাহলে স্তম্ভ ম্যাট্রিক্সেও নিশ্চয়ই একটি মাত্র স্তম্ভ থাকবে। অবশ্যই স্তম্ভ ম্যাট্রিক্স মানে কি না, স্তম্ভ ম্যাট্রিক্স মানে হচ্ছে কি একটি মাত্র স্তম্ভ থাকবে, কি থাকবে একটি মাত্র স্তম্ভ থাকবে। স্তম্ভ ম্যাট্রিক্স মানে হচ্ছে একটি মাত্র স্তম্ভ থাকবে। তাহলে স্তম্ভ ম্যাট্রিক্স মানে আমি বুঝতে পারলাম যে একটি মাত্র কি থাকবে, একটি মাত্র স্তম্ভ থাকবে। তাহলে এর অর্ডারটা কি হবে না, এর অর্ডারটা হয়ে যাবে হচ্ছে গিয়ে সারি যতগুলো খুঁজে থাকতে পারে তাহলে এম ক্রস ওয়ান, অর্থাৎ স্তম্ভকে তো আমরা শেষে লিখি তাহলে এম ক্রস ওয়ান হয়ে যাবে এর অর্ডার। তাহলে সারি ম্যাট্রিক্স আর স্তম্ভ ম্যাট্রিক্সটা কি না, সারি ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে যে কোনো একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি রয়েছে সেটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। কোনো একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি রয়েছে সেটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। আর যদি কি থাকে স্তম্ভ যতগুলো খুঁজি থাকতে পারে, আর যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি থাকবে, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটি মাত্র স্তম্ভ থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি স্তম্ভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি যতগুলো থাকতে পারে। তাহলে সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা অর্ডারটা কীভাবে লিখবো, সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডারটা লিখবো ওয়ান ক্রস এন, স্তম্ভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডারটা লিখবো হচ্ছে গিয়ে এম ক্রস ওয়ান আমরা লিখবো। এরপরে কি রয়েছে না, এরপরে রয়েছে হচ্ছে গিয়ে শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স যেটাকে আমরা বলে থাকি নাল ম্যাট্রিক্স। এরপরে আমরা দুটো জিনিস আবার একই সাথে দেখবো, না শূন্যটাই আমি দেখছি, তারপরে একই সাথে দুটো জিনিস দেখবো। শূন্য ম্যাট্রিক্সটাই আমি দেখছি প্রথমে। শূন্য ম্যাট্রিক্সটা আমরা কাকে বলবো না, শূন্য ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সমস্ত পদগুলিকে কিন্তু শূন্য হতে হবে। একটা পদ কিংবা দুটো পদ শূন্য হলে চলবে না। ম্যাট্রিক্সটিতে যতগুলি এলিমেন্ট বা যতগুলি পদ থাকবে সমস্ত পদ যখন শূন্য হবে তখন সেই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমি শূন্য ম্যাট্রিক্স বলবো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সে যদি ছটা এলিমেন্ট থাকে তাহলে ছটা এলিমেন্ট যখন শূন্য হবে তখন কিন্তু সেটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। কখনো কিন্তু চারটে এলিমেন্ট শূন্য হলে বা তিনটে এলিমেন্ট শূন্য হলে সেটাকে কিন্তু আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো না। তাহলে শূন্য ম্যাট্রিক্স কি না, সমস্ত পদগুলিকে শূন্য হতে হবে, সমস্ত পদগুলিকে এর যে মানে শর্ত, সমস্ত পদগুলিকে শূন্য হতে হবে, শূন্য হতে হবে। তাহলে সমস্ত পদগুলি যদি শূন্য হয় সেটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। যদি যে কোনো একটা বা দুটো পদ যদি অশূন্য হয়ে থাকে অর্থাৎ শূন্য বাদে অন্য নাম্বার হয়ে থাকে সেটাকে কোনোদিনও আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো না। তাহলে সমস্ত পদগুলিকে শূন্য হতে পারে। এক্সাম্পল হিসাবে আমরা নিয়ে নিতে পারি এই হিসাবে আমরা নিতে পারি একটা 2x2 অর্ডারের জিরো ম্যাট্রিক্স, সমস্ত পদগুলি শূন্য রয়েছে এবং এই ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখিয়ে থাকি এইভাবে কিন্তু শূন্য ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করে থাকি বড় ও দিয়ে, অর্থাৎ গোল্লা দিয়ে আমরা কিন্তু শূন্য ম্যাট্রিক্সকে ডিফাইন করে থাকি। এটার মানে হচ্ছে গিয়ে শূন্য ম্যাট্রিক্স। ওকে, তাহলে শূন্য ম্যাট্রিক্স জিনিসটা ডিফাইন্ড হয়েছে। তাহলে শূন্য ম্যাট্রিক্স কি না, শূন্য ম্যাট্রিক্স হচ্ছে প্রত্যেকটা পদ কোনো যে ম্যাট্রিক্সটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো সেই ম্যাট্রিক্সটাকে শূন্য ম্যাট্রিক্স বলার আগে তার প্রত্যেকটা পদকে শূন্য মাস্ট হতে হবে। যে কোনো একটা পদ যদি অশূন্য থেকে যায় শূন্য বাদে অন্য কোনো নাম্বার হয়ে থাকে সেটা কিন্তু কখনো শূন্য ম্যাট্রিক্স হবে না। তাহলে শূন্য ম্যাট্রিক্স হওয়ার জন্য কি হতে হবে, প্রত্যেকটা পদকে মাস্ট শূন্য হতে হবে। প্রত্যেকটা পদকে কি হতে হবে, প্রত্যেকটা পদকে কিন্তু মাস্ট শূন্য হতে হবে। এরপরে আসছে তোমাদের উল্লম্ব ম্যাট্রিক্স আর হচ্ছে গিয়ে অনুভূমিক ম্যাট্রিক্স। অনুভূমিক আর হচ্ছে গিয়ে উল্লম্ব। প্রথমে আমরা লিখবো অনুভূমিক ম্যাট্রিক্স, তারপরে আসছে কি উল্লম্ব। অনুভূমিক ম্যাট্রিক্স আর কি, আর হচ্ছে গিয়ে উল্লম্ব ম্যাট্রিক্স। অনুভূমিক ম্যাট্রিক্সটা কি না, অনুভূমিক ম্যাট্রিক্স আমরা তাকেই বলবো। অনুভূমিক মানে কি, অনুভূমিক মানে হচ্ছে বা এটাকে আমরা বলতে পারি হরাইজন্টাল ম্যাট্রিক্স। ইংলিশ টার্মগুলো আমি বলে দিচ্ছি।
প্রথম থেকে আমি ইংলিশ টার্মগুলো বলে আসছি। প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা করলাম হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, তার ইংলিশ টার্ম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে করলাম বর্গাকার বা বর্গ ম্যাট্রিক্স, তার ইংলিশ টার্ম হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। তারপরে করলাম সারি ম্যাট্রিক্স বা তার ইংলিশ টার্ম হচ্ছে গিয়ে রো ম্যাট্রিক্স। আর একটা করলাম স্তম্ভ ম্যাট্রিক্স, তার টার্ম হচ্ছে গিয়ে কি, তার টার্ম ইংলিশ টার্ম হচ্ছে গিয়ে তোমার স্তম্ভ ম্যাট্রিক্সের ইংলিশ টার্ম কি হচ্ছে গিয়ে কলাম ম্যাট্রিক্স। এরপর করলাম শূন্য ম্যাট্রিক্স, তার ইংলিশ টার্ম হচ্ছে নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স অথবা ভয়েড ম্যাট্রিক্সও আমরা বলতে পারি। এরপরে আসে অনুভূমিক ম্যাট্রিক্স, যার ইংলিশ টার্ম হচ্ছে গিয়ে কি হরাইজন্টাল ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্সের ইংলিশ টার্ম হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ম্যাট্রিক্স। ওকে, অনুভূমিক ম্যাট্রিক্সটা কি না, অনুভূমিক ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের কি হতে হবে না, কোনো একটা ম্যাট্রিক্সকে অনুভূমিক আমরা তখনই বলতে পারবো যখন তার নাম্বার অফ কলামটা বেশি থাকবে নাম্বার অফ রো থেকে। তাহলে এর ক্ষেত্রে কি না, এর ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ কলাম গ্রেটার দেন কিন্তু নাম্বার অফ রো হতে হবে, নাম্বার অফ রো হতে হবে। এর ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে এটা, নাম্বার অফ কলাম কি হতে হবে, নাম্বার অফ কলাম কিন্তু গ্রেটার দেন নাম্বার অফ রো হতে হবে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখনই রো নাম্বারটা কলাম নাম্বারের থেকে কম হবে তখন সেটাকে আমরা অনুভূমিক ম্যাট্রিক্স বলবো। তোমরা বলবে স্যার রো মানে তো একটা হরাইজন্টাল লাইন থেকে আসছে, তাহলে অনুভূমিক মানে নিশ্চয়ই নাম্বার অফ রোটা বেশি হওয়ার কথা, আপনি ভুল লিখছেন। বাট না, উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে অনুভূমিক ম্যাট্রিক্সটা কেন নাম্বার অফ রোটা কম হচ্ছে। নাম্বার অফ রোটা বেশি যখন হবে তখন সেটাকে আমরা উল্লম্ব ম্যাট্রিক্স বলবো। তাহলে এর পয়েন্টটাও আমরা লিখেছি যে কি, নাম্বার অফ রোটা কি হবে, নাম্বার অফ রোটা নাম্বার অফ কলামের থেকে বেশি হবে। তাহলে নাম্বার অফ, যখন যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রোটা নাম্বার অফ কলামের থেকে বেশি হয় সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলি, সেই ম্যাট্রিক্সকে আমরা উল্লম্ব ম্যাট্রিক্স বলছি। আর যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাম্বার অফ কলামটা নাম্বার অফ রো থেকে বেশি হচ্ছে সেই ম্যাট্রিক্সকে আমরা অনুভূমিক ম্যাট্রিক্স বলছি। কি ম্যাট্রিক্স, অনুভূমিক, বা হচ্ছে গিয়ে কি না, বা হচ্ছে গিয়ে অনুভূমিক ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে হরাইজন্টাল ম্যাট্রিক্স আমরা বলছি। ওকে, এক্সাম্পল যদি আমি দেখি যে নাম্বার অফ কি হতে হবে, নাম্বার অফ কলামটাকে অলওয়েজ কিন্তু বেশি হতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এম গ্রেটার দেন এন, এম সংখ্যক সারি রয়েছে, তাহলে এম গ্রেটার দেন এন হবে না, এন গ্রেটার দেন এম হবে। এর ক্ষেত্রে কি হবে, এন গ্রেটার দেন এম, আর এর ক্ষেত্রে হয়ে যাবে এম গ্রেটার দেন এন, অর্থাৎ নাম্বার অফ রো নাম্বার অফ কলামের থেকে বেশি হবে। এক্সাম্পল যদি এ একটা ম্যাট্রিক্স নিয়ে কি বেশি হবে বলেছে, বেশি কোনটা হবে না, বেশি হবে হচ্ছে গিয়ে বেশি কোনটা হবে না, বেশি হবে হচ্ছে গিয়ে তোমার কলামটা বেশি হবে 1 2 3 4 5 6। দেখতে পাচ্ছ এখানে কটা রো রয়েছে, রো রয়েছে দুটো, রো কটা রয়েছে, রো রয়েছে দুটো, কলাম রয়েছে তিনটে, কলামটা বেশি আছে রোয়ের থেকে অবশ্যই, তিনটে কলাম 3 2 এর থেকে বড়, তাহলে কলাম নাম্বারটা বেশি রয়েছে। এবং এটাকে কি দেখতে, এটাকে অনেকটা আয়তাকারের মতো দেখতে, অনেকটা অনুভূমিকের মতো দেখতে, অনেকটা কিসের মতো, অনুভূমিকের মতো দেখতে। তাই সেই জন্য কি না, অনুভূমিক ম্যাট্রিক্স মানে এটাই মনে রাখবে যে নাম্বার অফ রো অলওয়েজ কিন্তু নাম্বার অফ কলামের থেকে কম হবে। অর্থাৎ নাম্বার অফ অনুভূমিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাম্বার অফ কলামটা কিন্তু নাম্বার অফ রো এর থেকে বেশি থাকবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে এর এক্সাম্পল। এরপর নাম্বার অফ রো নাম্বার অফ কলাম, এর ক্ষেত্রে আমি যদি এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটা কি হতে পারে না, আমি এর ক্ষেত্রে বি একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম 6 7 8 9 10 11 12 13, এই একটা ম্যাট্রিক্স নিয়ে আনলাম। এর ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে রো কতগুলো রয়েছে, রো রয়েছে হচ্ছে 4টে রো রয়েছে, কলাম রয়েছে হচ্ছে দুটো, কলাম রয়েছে হচ্ছে রোটা কলামের থেকে বেশি রয়েছে অবশ্যই, 4 2 এর থেকে বড়, তাহলে নাম্বার অফ রো নাম্বার অফ কলামের থেকে বেশি। এবং দেখতে অনেকটা ভার্টিক্যালের মতো, দেখতে অনেকটা কিসের মতো, ভার্টিক্যাল, যেন এইটাকে যখন আমরা দাঁড়িয়ে দিচ্ছি তখন কিন্তু ভার্টিক্যাল হয়েছে, আর শুয়ে দিলে কিন্তু অনুভূমিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাম্বার অফ রোটা নাম্বার অফ কলামের থেকে বেশি থাকবে, নাম্বার অফ কলামের থেকে নাম্বার অফ রোটা বেশি থাকছে, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি হচ্ছে উল্লম্ব ম্যাট্রিক্স। আর যদি নাম্বার অফ রোটা কম থাকে নাম্বার অফ কলামটা বেশি থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অনুভূমিক ম্যাট্রিক্স। এই জিনিসগুলো ক্লিয়ার হতে একটু টাইম লাগবে হয়তো তোমাদের, যারা বুঝতে পারছো খুবই ভালো, যারা বুঝতে পারছো না একবারে তারা আরেকবার ভিডিওটাকে রিপিট করে দেখো, কারণ আমি তো 2 3 বার রিপিট করছি, আর রিপিট করতে গেলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তাই তোমাদের কাছে তো ভিডিওর অ্যাক্সেস থাকছে, তোমরা ভিডিওটাকে দরকার পড়লে 5 বার 10 বার রিপিট করে করে দেখতে পারো একই জিনিসটা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এরপরে আসছে কি, এরপরে আসছে কি অনুভূমিক হলো উল্লম্ব হলো। এরপরে আমরা যাওয়ার আগে আমাদের 4 থেকে 5টা ম্যাট্রিক্স রয়েছে, সেগুলোতে যাওয়ার আগে আমি তার আগে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে ডায়াগোনাল কি, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল কি হতে পারে সেটা আমি এগুলো মুছছি না যেহেতু একটু পরেই কাজে লাগবে। যে ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স, ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল বলতে কি বুঝি, ডায়াগোনাল মানে কি না, সেটাকে আমরা ডায়াগোনাল বলতে পারি বা লিডিং ডায়াগোনাল বলতে পারি, লিডিং ডায়াগোনাল বলতে পারি, বা হচ্ছে গিয়ে তোমার কি না, বা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে পারি, প্রিন্সিপাল
ডায়াগোনাল, প্রিন্সিপাল, ডায়াগোনালও কিন্তু আমি বলতে পারি। তাহলে তিনটে নামে কিন্তু আমি বলতে পারি, এক হচ্ছে ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল বা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ডায়াগোনাল। জিনিসটা কি বলতে তো পারি তিনভাবে, তোমরা ইংরেজিতে বলবে স্যার আমাদের তো বাংলায় রয়েছে, ইংরেজিতে বলছেন। দেখো ইংরেজিটা মনে রাখতে কিন্তু তোমাদের সহজ হবে। ডায়াগোনাল মানে কি, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, সেটা তোমরা সবাই জানো। ডায়াগোনাল মানে হচ্ছে গিয়ে কর্ণ, লিডিং ডায়াগোনাল মানে হচ্ছে গিয়ে যে কর্ণটা ফার্স্ট ফার্স্ট আমরা যে কর্ণটা পাচ্ছি সেই কর্ণ, বা প্রিন্সিপাল মানে হচ্ছে ফার্স্ট যে আমরা কর্ণটা পাচ্ছি সেই কর্ণটা, সেটাকেই আমরা কি বলবো, সেটাকেই প্রথম যে কর্ণটা কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম আমরা যে কর্ণটা পাবো সেই কর্ণটাকেই আমরা বলবো হচ্ছে কি, সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুটো কর্ণ হতে পারে, কোনো একটা বর্গক্ষেত্রে দুটো কর্ণ হয়ে থাকে, বাট কোনো একটা ম্যাট্রিক্সে কিন্তু একটাই কর্ণ হবে, দুটো কর্ণ কোনোদিনও হবে না, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এখন কি বলছে না, কর্ণ তো হলো, তাহলে কি বলছে না, ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে আমরা কি বুঝতে পারি না, যে হচ্ছে কর্ণ বরাবর যে পদগুলি সজ্জিত সেই সজ্জার দিকে, অর্থাৎ কি না, ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল হচ্ছে যে কর্ণ বরাবর কোনো ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলিকে সজ্জিত করলে ওই সজ্জাটিকে ডায়াগোনাল বলা হয়ে থাকে, ওই সজ্জাটিকে ডায়াগোনাল অফ ম্যাট্রিক্স বলে। তাহলে কি হচ্ছে না, ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স কাকে বলছে না, ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর, কোনো একটা ম্যাট্রিক্সের কি না, কোনো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বা হচ্ছে কর্ণ বরাবর পদগুলিকে সজ্জিত করলে বা পদগুলিকে সাজালে আমরা যে সজ্জাটা পেয়ে থাকি সেই সজ্জাটিকে আমরা কি বলি না, সেই সজ্জাটিকে আমরা ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স বলছি, সেই সজ্জাটিকে আমরা কি বলছি, ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স। বারবার বলছি, ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স কি, কোনো একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর লিডিং প্রথম যে কর্ণ বরাবর পদগুলিকে সাজালে আমরা যেটা পেয়ে থাকি, যে সজ্জাটা পাচ্ছি সেই সজ্জাটিকে আমরা সরি সেই সজ্জাটিকে আমরা বলছি ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স, নট ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স আমরা কিন্তু বলছি ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স। এখন যদি আমি এক্সাম্পল দেখি এ, এবং সব সময় মনে রাখবে যে ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল কিন্তু অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই পসিবল, অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনালটা পসিবল না স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রেই তো আমরা কর্ণ পেয়ে থাকি, যদিও আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কর্ণ পেয়ে থাকি বাট সেটাকে আমরা বলি না, বর্গক্ষেত্রের আমরা কর্ণ পেয়ে থাকি, সেই রকম এখানেও বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ডায়াগোনালটা কিন্তু প্রেজেন্ট থাকে, অন্য কোনো কোথাও কিন্তু ডায়াগোনাল তুমি পাবে না, ডায়াগোনালের অস্তিত্ব নেই, ডায়াগোনালের প্রেজেন্স কিন্তু অনলি স্কোয়ার ম্যাট্রিক্সে রয়েছে। তাহলে একটা যদি আমি এ ম্যাট্রিক্স নিই, 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ABCDEFGHI, এখানে আমি তোমাদের জিজ্ঞাসা করব কোনটা কর্ণ, তোমরা বলবে কিন্তু এই যে এ আর এ, এই দুটোর মধ্যে কোনটা কর্ণ, এটা হচ্ছে গিয়ে প্রথম ফার্স্ট, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড, কোনটা কর্ণ, আমি তোমাদের বারবার বলছি লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল, তার মানে কি প্রথম, যেটা প্রথম, তাহলে প্রথম এইটাই, তাহলে এইটাই কিন্তু আমাদের কর্ণ, এটা কিন্তু আমাদের কর্ণ না। অর্থাৎ 2 নম্বর যেটা, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেমন এটা দুটো কর্ণ হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু একটাই কর্ণ, প্রথম যে কর্ণটা আসবে সেটাকেই কর্ণ। তুমি বলবে স্যার এটাকেও তো আমি প্রথম বলে কর্ণ করে চালিয়ে দিতে পারি, বাট না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে কিন্তু এই কর্ণটা আসে, তারপরে কিন্তু এই কর্ণটা তুমি পাবে, বাট এটাকে কিন্তু ম্যাট্রিক্সের কর্ণ বলা হয় না, বলতে পারবে না, এটাই হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের কর্ণ। ওকে, এরপরে ম্যাট্রিক্সের কর্ণ তো হলো, এরপরে আসছে যে এর ক্ষেত্রে আরও একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেই পয়েন্টটা কি না, সেই পয়েন্টটা হচ্ছে কর্ণ বরাবর পদগুলিকে কিন্তু সমান হতে হবে, সেটা আমি মুছে আরেকটা পেজে লিখছি। তাহলে কর্ণ বোঝা গেল, কোনো একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলিকে সাজালে সেই সজ্জাটিকে আমরা ম্যাট্রিক্সটির কর্ণ বলে থাকি বা ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স কিন্তু আমি বলে থাকি। এরপরে আসছে আমি আরও একটা পয়েন্ট, ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরও একটি পয়েন্ট আমি বলছি, সেই পয়েন্টটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কিনা একটা যদি আমি ম্যাট্রিক্স নিই, ম্যাট্রিক্সটা কি A11 A12 A13, A21 A31 A32 A22 A23 A33, তাহলে কর্ণ কোনটাকে আমি বলছি, আমি কর্ণ বলছি ফার্স্ট লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটাকে বলছি, এইটাকেই আমি বলছি লিডিং ডায়াগোনাল লিডিং ডায়াগোনাল মানে সেই ডায়াগোনালই অ্যাকচুয়ালি,
তো এইটাকে আমি কি বলছি, এইটাকে আমি ডায়াগোনাল বলছি, ডায়াগোনাল। এখন একটা জিনিস লক্ষ্য করো, এটাকে কেন আমি ডায়াগোনাল বলতে পারছি না, আমার এই জিনিসটা আরেকটা পয়েন্ট আমার রয়েছে, মানে সেখানে আরেকটা কন্ডিশন রয়েছে। কি সেই কন্ডিশনটা, না সেই কন্ডিশনটা হচ্ছে যে ডায়াগোনাল বরাবর পদগুলিকে কিন্তু সমান হতে হবে। কিটা সমান হতে হবে, ডায়াগোনাল বরাবর পদগুলির নাম্বার অফ রো নাম্বার অফ কলাম কিন্তু সমান হতে হবে। যদি সেটা হয় তাহলে এই রোটাকেও মানে এই ডায়াগোনালটাকেও আমরা ডায়াগোনাল বলতে পারি। সেটা চেক করবো। তাহলে আমি কি বললাম, ডায়াগোনাল ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল আমরা সেটাকেই বলবো যেখানে পদগুলির নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম দুটো কিন্তু কি হবে, দুটো কিন্তু সমান হবে, অর্থাৎ i ইকুয়াল টু জে হবে। দেখতে পাচ্ছি এখানে 1 1 রয়েছে, তাহলে i j সমান, এখানে 2 2 রয়েছে, i j সমান, এখানে 3 3 রয়েছে সমান। তাহলে এটাই হচ্ছে ডায়াগোনাল। এটা কেন নয়, কারণ 1 3 সমান নয়, 3 1 সমান নয়, তাই এটা কিন্তু কোনোদিনও ডায়াগোনাল হবে না। তাহলে ডায়াগোনালটা কিন্তু আমি ক্লিয়ার করতে পারলাম আশা করি। এরপরে কি রয়েছে না, এরপরে আসছে কি, এরপরে আরও কিছু ম্যাট্রিক্স, আর 5 থেকে 6টা মতো ম্যাট্রিক্স রয়েছে, সেই টাইপ দিয়ে কিন্তু তোমাদের কিন্তু ক্লাসটা শেষ হবে। তাহলে ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স আমরা বুঝতে পারলাম যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলিকে সাজালে সেই সজ্জাটিকে আমরা ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স বলি। ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স লিডিং ডায়াগোনাল যেটা প্রথম পাবো সেটাই, এবং এর ক্ষেত্রে কি হতে হবে, এর ক্ষেত্রে নাম্বার অফ রো মানে নাম্বার রো নাম্বার কলাম নাম্বারটাকে কিন্তু সেম হতে হবে এলিমেন্টগুলো। এরপরে কি আসছে, এরপরে আসছে তোমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে দুটো ম্যাট্রিক্স আমি লিখছি, একটা কি, একটা হচ্ছে গিয়ে ইংরেজিতে লিখবো না, এগুলো তোমাদের বাংলাতেই লিখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর একটা 2 নম্বর হচ্ছে নিম্ন ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দুটো, একটা হচ্ছে এটার ইংরেজি হচ্ছে গিয়ে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ইংরেজি হচ্ছে ইউটিএম। আমি সংক্ষেপে লিখছি ইউটিএম, মানে কি, নট কেটিএম, ইউটিএম। কেটিএম নয় কিন্তু, কেটিএম হচ্ছে বাইক, ইউটিএম। ইউটিএমটা কি না, ইউটিএম হচ্ছে গিয়ে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এর হচ্ছে গিয়ে এলটিএম মানে কি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে কি না, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে গিয়ে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে গিয়ে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি না, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে কোনো একটা ম্যাট্রিক্সের, আমি এখানে ডেফিনেশনটা লিখছি, ডেফিনেশনটা আমি লিখছি না, ডেফিনেশন তো তুমি নোটে পেয়ে যাবে। কোনো আমি এখানে বলে দিচ্ছি, কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতে হবে না, কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিডিং ডায়াগোনালের নিচের দিকের পদগুলি কে মাস্ট বি শূন্য হতে হবে, তখন সেই ম্যাট্রিক্সটা। তাহলে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি না, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিডিং ডায়াগোনালের নিচের সমস্ত পদগুলি শূন্য হবে তখন মাস্ট বি শূন্য হতে হবে। লিডিং ডায়াগোনালের নিচের পদগুলি মাস্ট বি যখন শূন্য হবে তখন সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সে লিডিং ডায়াগোনালের উপরের পদগুলি যদি শূন্য হয়ে থাকে তখন সেটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবে। তুমি বলবে হয়তো স্যার আপনি যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে হয় উপরের গুলো 0 হবে, নিম্নের ক্ষেত্রে মনে হয় নিচের গুলো 0 হবে, কিন্তু না, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় লিডিং ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলোকে 0 হতে হবে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় লিডিং ডায়াগোনালের উপরের এলিমেন্টগুলোকে 0 হতে হবে। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের একটা যদি এক্সাম্পল দেখি, লিডিং ডায়াগোনালটাকে আমি লিখে নিচ্ছি আগে 1 2 3, নিচের গুলোকে মাস্ট বি 0 হতে হবে, উপরের গুলো যাই হতে পারে 5 6 7 হয়ে গেল। এটা হচ্ছে কি না, এইটা হচ্ছে কি একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এর ক্ষেত্রে সামনে বি ইকুয়াল টু আমি লিখে নিচ্ছি 1 2 3 4 5 6, উপরের গুলো কি হতে হবে, আমি বলেছি যে নিম্ন ত্রিভুজাকার মানে লিডিং ডায়াগোনালের উপরের এলিমেন্টগুলোকে মাস্ট বি 0 হতে হবে। কি হতে হবে, উপরের এলিমেন্টগুলোকে মাস্ট বি কিন্তু 0 হতে হবে, উপরের এলিমেন্টগুলোকে মাস্ট বি 0 হতে হবে। এখানে কি হয়েছে না, এখানে হচ্ছে গিয়ে নিচের এলিমেন্টগুলো 0 হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে নিচের এলিমেন্টগুলো 0 হয়েছে। তাহলে এটাকে যদি আমি এইভাবে ড্র করি তাহলে কি হচ্ছে, নিচের এলিমেন্টগুলো 0 হয়েছে। দেখতে পাচ্ছ এটার মুখটা কোন দিকে, উপর দিকে, আপার ট্রায়াঙ্গুলার, আপার কি না, আপার ট্রায়াঙ্গেল গঠন করছে, আপার ট্রায়াঙ্গেল গঠন করছে, অর্থাৎ এর মুখটা কোন দিকে, এর মুখটা উপরের দিকে। এই জিরোগুলো নিচের জিরোগুলো নিয়ে উপরের দিকে মুখ করে একটা ত্রিভুজ গঠিত হচ্ছে, তাই এই ত্রিভুজটা যেহেতু আপার ট্রায়াঙ্গেল তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি না, যে ম্যাট্রিক্সের
লিডিং ডায়াগোনালের নিচের পদগুলি শূন্য হবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। নিচের পদগুলিকে মাস্ট বি শূন্য হতে হবে লিডিং ডায়াগোনালের। এরপরে লিডিং ডায়াগোনালটাও শূন্য হতে পারে, তারপরে তোমার মানে উপরের যে লিডিং ডায়াগোনালে উপরেরগুলোও জিরো হতে পারে। সেটা নিয়ে আমার কোনো বাধ্যবাধকতা নেই, সেটা নিয়ে কোনো দিন বলেনি। আমি বলছি লিডিং ডায়াগোনালের নিচের পদগুলি মাস্ট বি জিরো হবে, তখন সেটাকে আমি ইউটিএম বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো, কারণ সেইগুলো জিরো হলে আমার একটা আপার ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এর ক্ষেত্রে যদি আমি দেখি এইগুলো জিরো, তাহলে এইগুলোকে নিয়ে কি হচ্ছে, এইগুলোকে নিয়ে একটা লোয়ার ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে 0 0 0। এটাকে নিয়ে কি হচ্ছে, একটা লোয়ার ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, অর্থাৎ একটা নিচের দিকে মুখ করা, নিচের দিকে, এটা কি উপরের দিকে মুখ করেছে, এটা কিন্তু একটা নিচের দিকে মুখ করা ট্রায়াঙ্গেল গঠন হচ্ছে। সেই জন্য আমরা যেহেতু এটা এই ম্যাট্রিক্সে হচ্ছে, সেই জন্য এই ম্যাট্রিক্সটিকে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলছি। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনালের উপরের পদগুলি জিরো হবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা হচ্ছে গিয়ে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়েছে। আরেকবার রিপিট করছি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি না। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনালের নিচের পদগুলি যখন জিরো হবে, তখন সেখানে দেখতে পাবো আমরা একটা আপার ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাই সেই ম্যাট্রিক্সটিকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা কাকে বলবো না, যেই ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনালের উপরের পদগুলি সমস্ত শূন্য হবে, তখন সেখানে একটি লোয়ার ট্রায়াঙ্গেল ফর্ম হবে তার ফলে, এবং সেইটাকে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। জিনিসটা আশা করছি ক্লিয়ার হয়েছে। হয়তো এগুলো একটু পেঁচালো জিনিস, মানে অপোজিট টাইপের ঘটছে, অর্থাৎ নিম্নের ক্ষেত্রে উপরেরগুলো জিরো হচ্ছে, ঊর্ধ্বের ক্ষেত্রে নিচেরগুলো জিরো হচ্ছে। তাই এইগুলো কিন্তু বারবার তোমরা কিন্তু এই ডেফিনেশনগুলো পড়বে এবং বারবার কিন্তু খাতায় লিখবে, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। বুঝতে পারছো? নয়তো কিন্তু যে স্যার একবার পড়ে দিলাম মনে থাকছে না কেন, সেটা কিন্তু করা মানে সেটা কিন্তু মূর্খের কাজ। সেগুলো করতে কিন্তু কোনোদিনও যাবে না, একবার পড়লে কোনোদিনও মনে থাকবে না, বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে। এরপরে কি রয়েছে না, ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার গেল। এরপরে রয়েছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল কি না, এরপরে রয়েছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে গিয়ে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। আগে আমরা জানলাম ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের কর্ণ বলতে আমরা কি বুঝি, এখন আসছে কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা এটাকে আমরা বাংলায় এখানে লিখেছি, ইংরেজিতে লিখে দিলাম কর্ণ ম্যাট্রিক্স। এরপরে আসছে কর্ণ ম্যাট্রিক্সের পরে আমরা আর দুটো জানবো, এটা আমি পরে এটা আর দুটোকে আমি একেবারে করে দেবো। তার আগে মানে আর দুটো এরই ভাগ আর কি, কর্ণ ম্যাট্রিক্সেরই ভাগ। কর্ণ ম্যাট্রিক্সটা কি না, কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনাল বাদ দিয়ে বাকি যে লিডিং ডায়াগোনালের পদগুলি বাদ দিয়ে বাকি যতগুলি পদ থাকবে সেই ম্যাট্রিক্সে সবগুলি যখন শূন্য হবে, তখন সেই ম্যাট্রিক্সটিকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। এবং এটাকে আরও ভালোভাবে বলার জন্য, যে কোনো একটা ম্যাট্রিক্সের নন ডায়াগোনাল এলিমেন্টগুলো যখন জিরো হবে, অর্থাৎ যে এলিমেন্টগুলো ডায়াগোনালের মধ্যে পড়ছে না, অর্থাৎ কর্ণের মধ্যে যে এলিমেন্টগুলো পড়ছে না, সেই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্ট ম্যাট্রিক্সটির যদি জিরো হয়, সেটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। এখানেও দেখো উল্টো কেস, ডায়াগোনাল মানে নিশ্চয়ই ডায়াগোনালগুলো তো স্যার জিরো হতে পারতো, বাট না, ওটা জিরো হতে পারে, নাও হতে পারে, ওটা নিয়ে কোনো কথা নেই। আমার কথা হচ্ছে যে নন ডায়াগোনাল সমস্ত এলিমেন্টগুলোকে জিরো হতে হবে। তাহলে এক্সাম্পল যদি আমি নিই এ, সেটা কীরকম লিখতে পারবো আমি, যে নন ডায়াগোনাল, অর্থাৎ নন ডায়াগোনাল কোনগুলো, ডায়াগোনাল হচ্ছে এইটা, তাহলে ডায়াগোনালটা আমি ফিল আপ করলাম, নন ডায়াগোনালটা এইটা হয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে দুটো কেস হচ্ছে, ইউটিএমও হচ্ছে, এলটিএমও হচ্ছে। তাহলে এটা কি না, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কিন্তু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স প্লাস লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দুটোর কিন্তু একটা সমন্বয় বা দুটোর একটা সংমিশ্রণ। এখানে দেখতে পাচ্ছি আমি কি আপার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে কি বলছিলাম, যে নিচেরগুলো জিরো হবে, উপরেরগুলো হতেও পারে নাও হতে পারে, সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার হচ্ছে। আবার এলটিএমটাও হচ্ছে, উপরেরগুলো জিরো হচ্ছে, ওটা হতো, আর নিচেরগুলো হতেও পারে নাও হতে পারে, তাহলে এলটিএমও হচ্ছে। তাহলে ইউটিএম এলটিএম দুটো একসাথে যখন হচ্ছে, তখন সেটাকে আমি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলছি। তাহলে আরেকবার ডেফিনেশনটা বলছি, কর্ণ ম্যাট্রিক্সটা কি না, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের যখন নন ডায়াগোনাল পদগুলি বা নন ডায়াগোনাল এলিমেন্টগুলি যখন জিরো হবে, তখন সেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো, যেটার এক্সাম্পল কিন্তু এইটা। আরও একটা আমরা এটা তাহলে 3x3 অর্ডারের আমরা দেখলাম, আরেকটা আমরা দেখতে পাই 2x2 অর্ডারের। সেটা কী হবে, সেটা হচ্ছে 2x2 এর ডায়াগোনালটা কি হবে 1 2 0 0। এটা হয়ে গেলো একটা 2x2 অর্ডারের ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার। এরপরে আমাদের আর দুটো রয়েছে, যেটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে গিয়ে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা একক ম্যাট্রিক্স বলে থাকি। এরপর 4 নম্বর কি রয়েছে না, 4 নম্বর আমাদের রয়েছে হচ্ছে গিয়ে
স্কেলার এর ইংরেজিও কিন্তু স্কেলার, স্কেলার ম্যাট্রিক্স। তোমরা বলবে স্যার আমরা তো স্কেলার কোয়ান্টিটি জানতাম, স্কেলার ম্যাট্রিক্স কবে থেকে হলো? হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু হয়। স্কেলার প্রোডাক্ট যেমন হয় ভেক্টরে, সেরকম স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে কি? 5 নম্বর হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স, এটাকে আমরা বলতে কি কি বলে থাকি? একক, একক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স দুটোই কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সের ভাগগুলো কিন্তু দুটো। তাহলে প্রথম আসে স্কেলার ম্যাট্রিক্স। আমরা কাকে বলবো? না, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনালের পদগুলো যখন, অর্থাৎ লিডিং ডায়াগোনাল বা ডায়াগোনালের পদগুলি যখন সবগুলো সমান হবে, ডায়াগোনালের সমস্ত পদ যখন সমান হবে, তখন সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে স্কেলার ম্যাট্রিক্স আমরা কাকে বলছি? না, কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর পদগুলো যখন সমান হবে বা ডায়াগোনাল এলিমেন্টগুলো যখন সবগুলো সমান হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আরেকবার আমি ডেফিনেশনটা রিপিট করছি কি না, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল পদগুলো বা ডায়াগোনাল এলিমেন্টগুলো সবগুলো যখন সমান হবে, তখন সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। এক্সাম্পল হিসেবে আমরা দেখছি এ যদি আমরা একটা নিই, স্কেলার ম্যাট্রিক্স হতে পারে 5 5 5 যদি আমি নিই, বাকি তো আমাদের 0 হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স তো যেহেতু বাকি 0 হবে। তাহলে এটা কি? এটা ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো, ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো সেগুলো সমান রয়েছে, 5 5 করেই রয়েছে, 5 5 করে রয়েছে। তাই এটা একটা হচ্ছে গিয়ে একটা কি, এটা হচ্ছে গিয়ে একটা 3x3 অর্ডারের স্কেলার ম্যাট্রিক্স। বি একটা যদি আমি দেখি 2 0 0 2, তাহলে এটা কি? এটা হচ্ছে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো কি রয়েছে, এলিমেন্টগুলো সমান রয়েছে। তাহলে এটা একটা 2x2 অর্ডারের কিন্তু ডায়াগোনাল সরি 2 ক্রস ডায়াগোনাল তো হচ্ছে 2x2 অর্ডারের স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কি না, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো সবগুলো সমান হবে, সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটিকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। এরপরে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, আর স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি না, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে যে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে কোনো একটি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো যদি 1 হয়ে যায়, ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্ট যদি 1 হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে কি বললাম ডেফিনেশন? না, কোনো একটি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর সমস্ত পদগুলি যদি 1 হয়ে যায়, ডায়াগোনাল বরাবর কি ডায়াগোনাল বরাবর সমস্ত পদগুলো যখন 1 হয়ে যাবে, তখন সেই ম্যাট্রিক্সটিকে আমরা কি বলবো? একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। সেই ম্যাট্রিক্সটাকে আমি একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি একটা 3x3, এবং এটাকে কিন্তু আমি আর এ দ্বারা রিপ্রেজেন্ট করব না, এটাকে আমি ডাইরেক্ট এর সিম্বল রয়েছে, এটাকে আমি আই দ্বারা লিখবো, এটা হচ্ছে কি 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে কি 3x3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি ডায়াগোনাল বরাবর সবগুলো এলিমেন্ট 1 হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটিকে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলবো। তাহলে এর ডায়াগোনাল বরাবর তিনটে এলিমেন্টই 1 রয়েছে, তাহলে এটা একটা ইউনিট ম্যাট্রিক্স, এবং এটা 3x3 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স। আর একটা 2x2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স আমরা দেখবো, সেটাকে আমরা কীভাবে লিখবো? 1 0 0 1। এটা কি? এটা হচ্ছে কি 2x2 অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স। 2x2 অর্ডারের কি না 2x2 অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স, এটা কিন্তু পাচ্ছি, যা ডায়াগোনাল হচ্ছে কি এটা, এবং ডায়াগোনাল বরাবর দুটো এলিমেন্ট কিন্তু সমান রয়েছে। ওকে, তাহলে এখন এইগুলোকে আমি আরও একটু ভেরিফাই করে লিখতে পারি কি না, এইটাকে আমরা কিন্তু I2 আকারে কোশ্চেনে পাবে I2। তাহলে I2 মানে অলওয়েজ কি বুঝবে না, I2 মানে হচ্ছে গিয়ে সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2 বা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ সেকেন্ড অর্ডার, বা হচ্ছে সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ দ্বিতীয় ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স লেখার জন্য আমরা I2 ইউজ করে থাকি। তৃতীয় ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স লেখার জন্য আমরা I3 ইউজ করে থাকি। তৃতীয় ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স লেখার জন্য আমরা কি ইউজ করি? I3। দ্বিতীয় ক্রমের লেখার জন্য I2। ওকে, যদি চতুর্থ ক্রমে লিখো I4। অলওয়েজ কিন্তু এই যে ডায়াগোনাল থেকে আমি যতগুলো করছি, ডায়াগোনাল বলো, আপার ট্রায়াঙ্গুলার বলো, লোয়ার ট্রায়াঙ্গুলার বলো, তারপর স্কেলার বলো কিংবা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলো, সবগুলো কিন্তু হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া কোনো দিনও পসিবল হবে না, কারণ স্কোয়ার আমি বলেছি যখন ম্যাট্রিক্সের ডায়াগোনালটা আমি বলছিলাম, তখন আমি বলেছি যে স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া কিন্তু কোনো ম্যাট্রিক্সের ডায়াগোনাল ডিফাইন্ডই হয় না। যখন ডায়াগোনাল ডিফাইন্ডই হবে না, তখন তুমি ডায়াগোনাল নিয়ে এসব করবে কি করে? যদি কোনো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল ডিফাইন না হয়, তাহলে সেটাকে আমি ডায়াগোনাল ম্যাট্রিক্সই বলতে পারবো না, এবং সেটাকে আমি স্কেলার এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতেই পারবো না। তাহলে একমাত্র হচ্ছে কি স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল ডিফাইন্ড হয়, এবং তার ক্ষেত্রে ইউটিএম, এলটিএম, তারপরে তোমার স্কেলার, আইডেন্টিটি, এইসব জিনিসগুলো আসতে থাকে। এরপরে আমি তোমাদের এখানে আর কিছু কোশ্চেন দিচ্ছি না, আমি তোমাদের ডিরেক্ট কিন্তু যে নোটসটা আমি মানে ক্লাসটা আপলোড হওয়ার পর তোমরা যে নোটসটা পাবে, সেই নোটসে কিন্তু তোমরা সেই নোটসেই চেক করবে। সেই নোটসের শেষের একটা পেজে, শেষের দিকের পেজটাতে কি রয়েছে না, শেষের দিকের পেজটাতে আমি প্রায় সাতটা মতো
হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিয়েছি, অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে। আসলে এই টপিকগুলো নিয়ে সেরকম ডিপিপির কোশ্চান বানানো পসিবল না, অর্থাৎ এগুলো নিয়ে তো সেরকম কোশ্চান হয়ও না। জাস্ট এগুলো ডেফিনেশনগুলো মনে রাখার হচ্ছে গিয়ে এবং এইগুলো কিন্তু তোমার কোশ্চানে কাজে লাগবে, এবং এগুলো থেকে যে কোশ্চান আসবে যে এই ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কিনা বলো, এই ধরনের কিন্তু কোনো কোশ্চান আসে না। তাই তোমরা আমি যে 7টা হোমওয়ার্ক দিয়েছি সেই 7টা হোমওয়ার্ক তোমরা সেখান থেকে করে নেবে, এবং সেগুলো করার পর তোমরা আমাকে পাঠাবে সেই টেলিগ্রাম গ্রুপে, এবং তাহলে কিন্তু আমি চেক করে দেবো যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোথাও ভুল হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমার সাথে পার্সোনালি ওখানে গাইড করে দেবো আমি তোমাদের, বা পার্সোনালি তোমরা আমার সাথে যোগাযোগও ওখানে করতে পারবে। তো তোমরা ওখানে হোমওয়ার্কগুলো করে পাঠাবে, এবং এই ক্লাসের কোনো ডিপিপি যাচ্ছে না। আশা করছি এর পরের ক্লাসের ও কোনো ডিপিপি যাবে না। 3 নম্বর ক্লাস থেকে যখন আমরা কোশ্চান সলভিং শুরু করবো, বিভিন্ন ধরনের কোশ্চান সলভ করাবো আমি, এবং কথা দিচ্ছি তোমাদের দুটো যে বাকি 4টে, দুটো টোটাল আমি ম্যাট্রিক্সের ক্লাস নিয়েছি, 4টে ক্লাসের মধ্যে 2টো ক্লাস আমার থিওরি ক্লাস যাচ্ছে, মানে আজকের ক্লাসটায় তো থিওরি ক্লাস গেল হাফ, এর পরের ক্লাসটাতেও হয়তো ম্যাক্সিমামটা থিওরি পার্ট যাবে, এবং বাকি যেটুকু পার্ট বেঁচে থাকবে সেটুকু পার্টে আমি চেষ্টা করব যত ধরনের এক্সাম্পল হয়ে থাকে ম্যাট্রিক্স থেকে সবগুলো এক্সাম্পল তোমাদের এসএনদের ছায়ার বইয়ের এক্সাম্পল, ইম্পর্টেন্ট এক্সাম্পল বেছে করিয়ে দেওয়ার। এবং তারপরে 3rd ক্লাস এবং 4th ক্লাস যেটা হবে, সেই 3rd ক্লাস এবং 4th ক্লাসে আমরা কী করবো না, 3rd ক্লাস এবং 4th ক্লাসে আমি তোমাদের বিভিন্ন বই থেকে ছায়া হবে, এসএনদে এবং অন্যান্য বিভিন্ন মডিউল টডিউল অনেক আলাদা আলাদা বই থেকে আমি তোমাদের কোশ্চান এনে দুটো ক্লাসে আমি তোমাদের কথা হচ্ছি 50টার বেশি কোশ্চান করাবো। ম্যাট্রিক্স থেকে যদি তুমি 50টার বেশি বিভিন্ন টাইপের কোশ্চান করতে পারো, এবং তারপর যদি এসএনদে বইতে যতগুলো কোশ্চান রয়েছে যতগুলো এমসিকিউ যদি সলভ করে দিতে পারো, যতগুলো কোশ্চান এমসিকিউ বলে বলছি না, যতগুলো কোশ্চান যদি তুমি সলভ করতে পারো, তাহলে কিন্তু তুমি ম্যাট্রিক্সের বলছি তো ম্যাট্রিক্স চ্যাপ্টারে তোমার রাজত্ব চলবে। জাস্ট ম্যাট্রিক্স চ্যাপ্টারটা যেমন একটা রাজার অনেকগুলো রাজ্য নিয়ে তার রাজত্ব চলবে, সেমনি তোমার অনেকগুলো রাজ্যের মধ্যে একটা রাজ্য কিন্তু ম্যাট্রিক্স হয়ে যাবে। তাই তোমরা মন দিয়ে এই ক্লাসটি ফলো করো, প্রায় 2 ঘন্টার মতো ক্লাস হতে চললো, এটা 2 ঘন্টার এই ক্লাসটি তোমরা ফলো করো। এরপরে থিওরি পার্ট যেটা আসবে সেটা দেখবে, এবং তারপরে তোমাদের কোশ্চান আমি এখানে করাবো, অনেক কোশ্চান ডিপিপিতেও দেবো, এবং টোটাল আমি এই চ্যাপ্টার থেকে 100+ কোশ্চান করাবো। 50টা কোশ্চান তো আমি এখানে করাবো, দুটো ক্লাসে ডিপিপি যাবে, লেকচার 3 লেকচার 4, দুটো ক্লাসে আমি 40টা ডিপিপি দেবো, 50টা কোশ্চান করাবো এখানে। তাহলে কত হচ্ছে 40 50 90, 10টা কোশ্চান তোমাদের দুটো ক্লাস মিলিয়ে হোমওয়ার্ক যদি থাকে তাহলে 100+ আমি কোশ্চান করাবো তোমাদের। এবং এই ম্যাট্রিক্স থেকে 100+ কোশ্চান করা মানে তুমি ম্যাট্রিক্সের কিং বলতে পারো। তুমি অন্য তোমার ভাই বোনেদের কিন্তু তুমি এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিতে পারবে পরবর্তী ক্ষেত্রে। তাই মন দিয়ে ক্লাসটি ফলো করো, এবং কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং যদি আমি কোথাও ভুল বলে থাকি কোথাও, তাহলে তোমরা আমার সেই ভুলটাকে সেখানে বলবে, এবং আমি সেই ভুলটা পরবর্তী ক্ষেত্রে শুধরে নেব। এবং যদি ক্লাসটা কোথাও ভুল হয়ে থাকে, কোথাও যদি হয়তো আমি কোথাও ভুল টুল বলে থাকি, কিংবা কোথাও যদি কোনো ফ্লোটা নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে প্লিজ সেটা ম্যানেজ করার চেষ্টা করো এবং আমাকে সেটা জানিও, এবং আমি পরবর্তী ক্লাসে আরও বেটারভাবে তোমাদের সামনে আমি নিজেকে রিপ্রেজেন্ট করব, এবং ক্লাসটাকে রিপ্রেজেন্ট করবো। নিজেকে রিপ্রেজেন্ট করবো সেটা বড় কথা না, আমি কীরকম দেখতে বা আমি যে কিভাবে কথা বলছি ঠিকঠাকভাবে বুঝাতে পারছি, আমি কীরকম দেখতে সেটা ইম্পর্টেন্ট না, আমি ঠিকঠাকভাবে তোমাকে বোঝাতে পারছি কিনা, ক্লাসটা ঠিকঠাকভাবে আমি তোমার সামনে ক্যামেরাতে আসছি কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট না, ক্লাসটা তোমার সামনে দেখা যাচ্ছে কিনা সেটাই ইম্পর্টেন্ট, নোটসগুলো দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, তুমি বুঝতে পারছো কিনা সেটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট। তাই তোমরা আমার দিকে ধ্যান না দিয়ে তোমরা আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করবে, এবং তোমরা ক্লাসটা মন দিয়ে ফলো করবে। ঠিক আছে, বাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই ক্লাসটা করতে থাকো এবং চ্যাপ্টারটা রেডি করতে থাকো, আবার তোমাদের নেক্সট উইকে ক্লাস আসবে।